তো আগের ভিডিওগুলিতে ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে জেনেছি। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। তো আমার কাছে যেহেতু ক্লাস 10-এর ছায়া প্রকাশনী বইটি আছে, দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা, ঠিক আছে। তো আমি ক্লাস 10-এর ছায়া প্রকাশনী থেকে আলোচনা করেছি। তোমাদের যে যার লেখকেই বই থাকুক না কেন, যেমন প্রান্তিক, পারুল, ঠিক আছে, প্রত্যেক বইই ভালো আর প্রত্যেক বই সেম দেওয়া থাকে, ঠিক আছে। তো যার কাছে যে লেখকেরই বই থাকুক সেই বইটাই হবে। তো অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তো এই যে ক্লাস 10-এর ছায়া প্রকাশনী এটা, ঠিক আছে। দুয়ারি গাঙ্গুলির মাইতির লেখা। তো ক্লাস 10-এর কেমিস্ট্রি পোর্শনটা বেশি আছে আর ফিজিক্স পোর্শনটা কম আছে, ঠিক আছে। মানে ম্যাথটা কম আছে আর কেমিস্ট্রি পোর্শনটা বেশি আছে। আর ক্লাস 9-এ কিন্তু উল্টো, ক্লাস 9-এ ফিজিক্স পোর্শনটা বেশি থাকে আর কেমিস্ট্রি পোর্শনটা কম থাকে। তো অবশ্যই কিন্তু দেখবে। দেখো এই যে 8টা চ্যাপ্টার আছে, ঠিক আছে, 8টা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করেছি। তো যারা ক্লাস 10-এ পড়ছো অবশ্যই ভিডিওটি দেখবে এবং এর পাশাপাশি যারা 10th লেভেলের এক্সাম, যেমন বিএসসি নার্সিং, বিশেষ করে এএনএম ও জিএনএমে, কারণ ক্লাস 9 এবং 10th-এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের বেস করে এএনএম জিএনএম এক্সামটা হয়। এর আশেপাশে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন কেপি, ডাব্লিউপিপি, এনটিপিসি, ক্লার্কশিপ, ঠিক আছে, তারপর যেমন এমটিএস, এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই কিন্তু ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখবে। আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের এই প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে দেখেছি। ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সটা শেষ করেছিলাম, ঠিক আছে, কমপ্লিট করেছিলাম। তো অবশ্যই কিন্তু দেখবে। আর আজ থেকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সটা স্টার্ট করব, ঠিক আছে। তো আমার কাছে ক্লাস 9-এরও ছায়া প্রকাশনীই আছে, ঠিক আছে, দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা। যার কাছে যে লেখকেরই বই থাকুক প্রত্যেক বই সেম থাকে, ঠিক আছে। তো যেহেতু আমার ছায়া প্রকাশনী আছে তাই আমি ছায়া প্রকাশনী থেকেই আলোচনা করব। তো এই যে দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা, ঠিক আছে, দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা বইটা। তো চলো এর সূচিপত্রটা দেখে নিই, ঠিক আছে। ক্লাস 9-এর সূচিপত্রটা দেখে নিই কী কী আছে। তো এই যে সূচিপত্রে দেখো, প্রথম অধ্যায় রয়েছে পরিমাপ, দ্বিতীয় অধ্যায় বলগতি, তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম, চতুর্থ অধ্যায় পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ থেকে এই যে পরমাণুর গঠন, মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড, ক্ষার, লবণ, ঠিক আছে, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, জল, এটা হচ্ছে কেমিস্ট্রি পোর্শনটা, ঠিক আছে। পঞ্চম অধ্যায় যেমন কার্যক্ষমতা, শক্তি, তারপর ষষ্ঠ অধ্যায় তাপ, আর সপ্তম অধ্যায় শব্দ। তো এই 7টা চ্যাপ্টার রয়েছে। তো ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সে দেখো ম্যাথ কোন কোন চ্যাপ্টারে রয়েছে, যেমন বল ও গতিতে, ঠিক আছে, বল গতিতে ম্যাথও রয়েছে। তারপর পদার্থের গঠন ও ধর্মতে রয়েছে। তারপর মৌলের ধারণা, দ্রবণ, কার্যক্ষমতা, শক্তি, তাপ আর শব্দ, এই চ্যাপ্টারগুলিতে ম্যাথ রয়েছে, ঠিক আছে, ম্যাথ দেখব। তো আমরা দেখলাম যে ক্লাস 10-এর ম্যাথের পরিমাণটা কম, মানে ম্যাথের পোর্শনটা কম আছে, কেমিস্ট্রি পোর্শনটা বেশি আছে। যেমন গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, এইগুলো ছিল। ক্লাস 10-এ 5টা চ্যাপ্টার থেকে ম্যাথ দেখেছি, ঠিক আছে। আর ক্লাস 9-এ রয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, ঠিক আছে। ক্লাস 9-এ 7টা চ্যাপ্টারে ম্যাথ রয়েছে। তো ক্লাস 9-এ ফিজিক্স মানে ম্যাথের পোর্শনটা একটু বেশি আছে আর কেমিস্ট্রি পোর্শনটা একটু কম আছে। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই আলোচনা করব। তো আজকে আলোচনা করব প্রথম চ্যাপ্টার পরিমাপ, ঠিক আছে। তো এই পরিমাপ চ্যাপ্টার থেকে বিভিন্ন ভৌত রাশি এবং তার একক জানব, ঠিক আছে। তারপর যেমন বিভিন্ন এককের বিভিন্ন পদ্ধতি দেখব। তারপর এই যে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককের আধুনিক ধারণা দেখব, ঠিক আছে। তারপর আয়তনের একক, এই যে আয়তনের একক, তারপর বিভিন্ন মাপের একক, ঠিক আছে, ক্ষুদ্র, বৃহৎ, এই সকল যে বিভিন্ন মাপ তার একক দেখব। তারপর এই যে মাত্রা, ভৌত রাশির মাত্রা, এটা দেখব। দৈর্ঘ্যের পরিমাপ, তারপর সময়ের পরিমাপ,
তারপর ভরের পরিমাপ, মাপনী চোঙ, ঠিক আছে, এইগুলো আমরা জানব। তো চলো দেখে নিই। তো প্রথমে রয়েছে ভৌত রাশি, ঠিক আছে। তো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কি? যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিমাপ করা যায় ও যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায় তাদের ভৌত রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ, এগুলো হচ্ছে ভৌত রাশি বা আমরা প্রাকৃতিক রাশি বলবো। যেসব প্রাকৃতিক বিষয়কে আমরা পরিমাপ করতে পারবো, ঠিক আছে। তো যেমন দেখো দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ এইগুলো আমরা কিন্তু পরিমাপ করতে পারবো, ঠিক আছে। এগুলো প্রাকৃতিক যোগ্য পরিমাপ। আর যেমন এই যে একটা মানুষের ইমোশন, ঠিক আছে, তারপর হ্যাপি, এগুলো আমরা পরিমাপ কোনো দিনই করতে পারবো না। সে হাসছে, কাঁদছে, তারপর দুঃখ করছে, ঠিক আছে। তো এইগুলো আমরা, এই অনুভূতি, এগুলো কিন্তু আমরা মাপতে পারবো না। এগুলো কোনো দিন মাপা যাবে? এগুলো কোনো দিন মাপা যাবে না। তো যেইগুলো মাপা যাবে, মাপার যোগ্য, যেমন কোনো একটা মানুষের জ্বর হয়েছে, ঠিক আছে, জ্বরটা কিন্তু আমরা মাপতে পারবো, ঠিক আছে। থার্মোমিটার সাহায্যে আমরা কিন্তু জ্বরটা মাপতে পারবো, ঠিক আছে। দেহের উষ্ণতা, এই যে এখানে দেখো বলেছে যে তোমার ভাই জ্বর হয়েছে, তুমি থার্মোমিটার সাহায্যে দেহের উষ্ণতা মেপে বুঝতে পারলে জ্বর বেশি না কম। থার্মোমিটারের সাহায্যে তোমরা দেহের উষ্ণতাটা মাপতে পারবে জ্বর হয়েছে না হয়নি। তো সেটাই, তো যেইগুলো পরিমাপযোগ্য সেইগুলোই আমরা ভৌত রাশি বলবো। ভৌত রাশি দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তো স্কেলার রাশি কি? যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলবো। যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, ঘনত্ব, আয়তন, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? যে সমস্ত রাশির মান আর অভিমুখ দুটোই থাকবে সেটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। যেমন সরণ, বেগ, ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশির কি? স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, মানে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই, কিন্তু একটা মান আছে। আর ভেক্টর রাশির কি? মান আর অভিমুখ কিন্তু দুটোই থাকবে, ঠিক আছে। তার একটা নির্দিষ্ট মান থাকবে এবং কোন অভিমুখে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেই দিকটাও ঠিক নির্দিষ্ট থাকবে, সেটা হচ্ছে অভিমুখ, ঠিক আছে। সেটাই হচ্ছে ভেক্টর রাশি। তারপর রয়েছে ভৌত রাশির একক। তো ভৌত রাশির একক কাকে বলবো, এখানে সংজ্ঞাটা আছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে। কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ করে তুলনামূলকভাবে ওই ভৌত রাশির পরিমাপ করা হয়, ঠিক আছে। ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌত রাশির পরিমাপের একক বলবো। তো আমরা কি প্রত্যেকটা জিনিস একই পরিমাপ দিয়ে মাপ করতে পারবো? তো সেটা কখনোই সম্ভব না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা তার নির্দিষ্ট পরিমাপের নাম আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে একক। যেমন আমরা ভরকে যদি ভরের পরিমাপ করি সেটাকে আমরা মিটার, কেলভিন, অ্যাম্পিয়ার, কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, এইগুলো দিয়ে ভরটা মাপতে পারবো? ভরের একটা নির্দিষ্ট পরিমাপের নাম তো আছে, যেমন কিলোগ্রাম, গ্রাম, ঠিক আছে। তো ভরটাকে তো আমরা সেকেন্ড দিয়ে মাপতে পারবো না, ভরটাকে তো আমরা মিটার দিয়ে মাপতে পারবো না, ঠিক আছে। তো প্রত্যেকটা রাশির পরিমাপের নির্দিষ্ট নাম থাকে, সেটাই আর কি একক, ঠিক আছে। তো একক দুই ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক। তো মৌলিক একক কি? কিছু ভৌত রাশির একক অন্যান্য ভৌত রাশির এককের ওপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত, যাদের সাহায্যে অন্য অন্য ভৌত রাশির একক গঠন করা যায়। এইসব ভৌত রাশির এককগুলিকে আমরা মৌলিক একক বা মূল একক বলবো। তো আমরা ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 9-10 লেভেলের জানি যে 7টি মৌলিক একক আছে, ঠিক আছে। মানে স্বাধীনভাবে যে একক, মানে অন্যান্য কোনো এককের প্রয়োজন হয় না, তারা স্বাধীনভাবেই একটা একক দ্বারাই গঠিত, সেটাই হচ্ছে মৌলিক একক। যেমন 7টা কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে মৌলিক একক, স্বাধীনভাবে নিজস্ব একক দ্বারাই গঠিত, ঠিক আছে, অন্যান্য এককের হেল্প ছাড়াই, সেটাই। এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে মৌলিক একক। আর লব্ধ একক কি? যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব ভৌত রাশির এককগুলিকে আমরা লব্ধ একক বলবো, ঠিক আছে। যেমন বেগ, ত্বরণ, বল প্রভৃতির একক। তো এগুলো হচ্ছে কি? লব্ধ একক। কেন? কারণ এই যে ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা এগুলো রয়েছে না, এইগুলোর একক দিয়েই কিন্তু এই বেগ, ত্বরণ, বল
পরিমাপ করা হবে, ঠিক আছে। তো বেগ সমান সমান আমরা জানি সরণ বাই সময়, তাহলে এখানে দেখো কি হচ্ছে, সময়ের হেল্প নেওয়া হচ্ছে, তারপর দৈর্ঘ্যর নেওয়া হচ্ছে, তাহলে দুটো এককের কিন্তু হেল্প নিয়ে লব্ধ একক হচ্ছে, ঠিক আছে। তাহলে একাধিক আমরা দেখতে পাচ্ছি একক নেওয়া হচ্ছে। তারপর যেমন বলের একক কী জানি আমরা, ভর ইন্টু ত্বরণ। তো এখানে একাধিক আমরা নিচ্ছি, একের বেশি, ঠিক আছে। দুটো মৌলিক একক নিয়েই তো আমরা লব্ধ একক গঠিত করছি, তাহলে ভর ইন্টু ত্বরণ হবে, ঠিক আছে। অন্যান্য যে সকল একক রয়েছে এখানে দেখো বলেছে ভৌত রাশির এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত, ঠিক আছে। যে সকল লব্ধ একক রয়েছে প্রত্যেকটা লব্ধ একক কিন্তু কি এই মৌল এককের সাহায্যে কিন্তু গঠিত। 7টা মৌলিক এককের সাহায্য নিয়ে কিন্তু লব্ধ একক গঠিত হবে, ঠিক আছে। মৌলিক এককে যে কোনো একটা সাহায্য পড়বে লব্ধ এককে। আর এই যে মৌলিক এককগুলি রয়েছে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্বাধীন একক, এদের আর কোনো একাধিক একক নিয়ে গঠিত নয়, ঠিক আছে। এদের একটা ফিক্সড একক। এবার রয়েছে এককের বিভিন্ন পদ্ধতি, ঠিক আছে। দেখো যেমন সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি। তো সিজিএস মানে কি, সেন্টিমিটার জি দিয়ে গ্রাম, এস দিয়ে সেকেন্ড, এফ ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে। তো দেখো এই যে 3টে পদ্ধতি এর ফুল ফর্মগুলো, এই যে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ঠিক আছে। তারপর যেমন ফুট পাউন্ড, তারপর যেমন এফপিএস কি, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, তারপর যেমন এমকেএস কি মিটার কিলোগ্রাম সেকেন্ড, ঠিক আছে। এভাবে 3টে পদ্ধতি রয়েছে। তো কি বলেছে দেখো, কিন্তু বর্তমানে বিজ্ঞান আলোচনায় এককের মূলত 2টি পদ্ধতি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো সিজিএস পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতি এসআই, এই দুটো পদ্ধতি কিন্তু বিজ্ঞানের ভাষায় নেওয়া হয়েছে, ঠিক আছে। আগে 3টে পদ্ধতি কী করেছিল, লক্ষ্য করেছিল, কিন্তু বিজ্ঞান চর্চায় দুটো পদ্ধতিকেই তারা মূল্য তো দিয়েছে, ঠিক আছে, মানে ভ্যালু দিয়েছে। তো কি সিজিএস পদ্ধতি একটা নিয়েছে আর আন্তর্জাতিক পদ্ধতি এসআই। তো এটা আমরা এমকেএস পদ্ধতিতেও বলতে পারি, ঠিক আছে। এমকেএস পদ্ধতিরই একটা রূপ হচ্ছে এসআই, মানে এমকেএসকে পরিবর্তন করে এসআই নাম দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে বর্তমানে দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এমকেএস বা এসআই পদ্ধতি, ঠিক আছে। এমকেএসকে এসআই পদ্ধতি বলবো। তো এই দুটি পদ্ধতি রয়েছে। এই যে দেখো এখানে ফুল ফর্মগুলো দেওয়া আছে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, ঠিক আছে, সময়ের একক সেকেন্ড। তো এই যে সেন্টিমিটার, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে সময়, ঠিক আছে। দৈর্ঘ্য ভর সময় এদের একক। দৈর্ঘ্য সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, ঠিক আছে। ভরের সিজিএস পদ্ধতিতে গ্রাম, সময়ের সিজিএস পদ্ধতিতে সেকেন্ড। আবার দৈর্ঘ্যের এফপিএস পদ্ধতিতে ফুট, ভরের এফপিএস পদ্ধতিতে পাউন্ড, সময়ের এফপিএস পদ্ধতিতে সেকেন্ড। দৈর্ঘ্যের এমকেএস পদ্ধতিতে মিটার, ভরের এমকেএস পদ্ধতিতে কিলোগ্রাম, সময়ের এমকেএস পদ্ধতিতে সেকেন্ড। তো সেকেন্ড চেঞ্জ হয় না, সেকেন্ড একই থাকে, ঠিক আছে। তো এইগুলো পদ্ধতি, ঠিক আছে। তো এই এমকেএস পদ্ধতিকেই কিন্তু বর্তমানে এসআই পদ্ধতি বলবো আমরা, ঠিক আছে। তো দেখো দৈর্ঘ্যের এখানে সেন্টিমিটার রয়েছে না, এটা কিন্তু এই ছোট, আর মিটারটা কিন্তু বড় আমরা জানি, ঠিক আছে। সেন্টিমিটার থেকে মিটার বড় হয়, তাহলে আমরা বলবো, তাহলে আমরা জানি যে সিজিএস পদ্ধতি থেকে এসআই পদ্ধতি কি, সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতি একটু বড় একক রয়েছে, ঠিক আছে। দৈর্ঘ্য তো আমরা জানি ছোট, সব দৈর্ঘ্যের ক্ষেত্রে জানি মিটার থেকে ছোট, ভরের ক্ষেত্রেও জানি আমরা কিলোগ্রাম থেকে গ্রাম ছোট, ঠিক আছে। সময়ের কোনো ডিফারেন্স নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সিজিএস পদ্ধতিটা কিন্তু ছোট ছোট একক রয়েছে, আর এমকেএসটা এর থেকে একটু বড়। দেখো এখানে 7টা আন্তর্জাতিক বা এসআই এককের নাম দেওয়া আছে, ঠিক আছে। তো কি, দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল, ঠিক আছে। এগুলো প্রতীক দেওয়া আছে, সিম্বলগুলো যেমন মিটার এম, কিলোগ্রাম কেজি, শর্ট ফর্মে আর কি, সেকেন্ডের এস, কেলভিনের কে, অ্যাম্পিয়ারের এ, ক্যান্ডেলার সিডি, মোলের মোল। তো এইগুলো যে 7টা মৌলিক একক বললাম না একটু আগে, ওই 7টা মৌলিক এককের এসআই এককের নাম, ঠিক আছে। এদের সিজিএস এককও পাওয়া যাবে। যেমন দৈর্ঘ্যের আমরা কি দেখলাম, সিজিএস এককে সেন্টিমিটার,
ভরের সিজিএস একক গ্রাম, সময়ের সেকেন্ড থাকে, ঠিক আছে। তাপমাত্রার কেলভিন হয়, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ারে থাকে, দীপন প্রবাহ হলো ক্যান্ডেলাই থাকে, পদার্থের পরিমাণ মূলেই থাকে, ঠিক আছে। এগুলো এসআই এদের একটি একক। আর দৈর্ঘ্য ভরের ক্ষেত্রে দেখলাম আমরা ছোট এককও রয়েছে, যেটা হচ্ছে সিজিএস একক। এরপর রয়েছে এককবিহীন ভৌত রাশি। কি কিছু ভৌত রাশি আছে যাদের প্রকাশ করতে কোনো এককের প্রয়োজন হয় না, ঠিক আছে। যেমন হচ্ছে কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব ইকুয়াল টু হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর বা একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তারপর আপেক্ষিক গুরুত্ব, যেমন কোনো বস্তুর ভর বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সমায়তন জলের ভর। তো এগুলো কিন্তু কি এককবিহীন রাশি, এদের কোনো একক নেই, ঠিক আছে। আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, এগুলো হচ্ছে এককবিহীন রাশি। তারপর আরও আসছে, তারপর যেমন দ্রাব্যতার একক নেই, বিকৃতির একক নেই, এগুলো পরে আমরা দেখব, ঠিক আছে। এরাও কিন্তু এককবিহীন রাশি। তো এইগুলোর ক্ষেত্রে কেন আমরা দেখলাম যে এককবিহীন রাশি, তো এই যে দেখো এদের কিন্তু সমজাতীয় রাশির, ঠিক আছে, দুটো সমজাতীয় রাশি হয়ে যাচ্ছে, উভয় দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়ে যাচ্ছে, তাই কিন্তু এদের একক হচ্ছে না, দুটোই সমান হয়ে যাচ্ছে। পারমাণবিক গুরুত্বের ক্ষেত্র আর আপেক্ষিক গুরুত্ব ক্ষেত্র, এখানে দেখো লেখা আছে উভয় দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এদের রাশিগুলোর কোনো একক নেই, অর্থাৎ এককবিহীন। বলা যেতে পারে যে সকল ভৌত রাশি সমজাতীয় রাশির অনুপাতে প্রকাশ করা হয়, ঠিক আছে, তাদের কোনো একক থাকে না। এই যে আণবিক গুরুত্ব, বিকৃতি ইত্যাদি হলো এককবিহীন রাশি। আমরা একটু আগে বললাম আণবিক গুরুত্ব, বিকৃতি, দ্রাব্যতা, তারপর আপেক্ষিক গুরুত্ব, এগুলোর কিন্তু কোনো একক নেই, এদের দুটো সমজাতীয় রাশির অনুপাত। তো এখানে এককের প্রতীকের নিয়ম কানুন দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন প্রতীক ব্যবহারে আন্তর্জাতিক নিয়ম। তো যেসব একক কোনো বিজ্ঞানীর নাম অনুসারে গঠিত হয় সেই সব এককের প্রতীক প্রথম অক্ষরটা বড় হয়, যেমন নিউটন একটা কি বিজ্ঞানীর নাম, ঠিক আছে, আমরা জানি। তাহলে এখানে নিউটন বলের একক, তাহলে দেখো এখানে এন বড় সিম্বল দেওয়া আছে, ক্যাপিটাল লেটার সিম্বল দেওয়া আছে, ঠিক আছে, নিউটন। সেরকম কুলম্ব একজন বিজ্ঞানীর নাম, তো এখানে দেখো কুলম্ব অনুসারে একক, তার একক নাম অনুসারে কিন্তু বড় হাতের যে অক্ষরটা সেটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন বিজ্ঞানী বা লেখনের নাম অনুসারে যদি একক থাকে তো সেটা হবে ক্যাপিটাল লেটার। তবে অন্যান্য যে সকল থাকবে, যেমন দেখো এই যে গ্রাম, সেকেন্ড, ক্যালোরি, এগুলো কিন্তু কি এগুলো কোনো লেখকের নাম নেই, এগুলো কিন্তু আমরা জানবো যে সিম্পল যে স্মল লেটার সেগুলো হবে। তো এখানে বিভিন্ন নিয়ম বলি দেওয়া আছে। তো এখানে এই যে প্রতীক সর্বদা রোমান হরফে ছাপাতে হবে, ইটালিক হরফে ছাপা যাবে না, ঠিক আছে। দৈর্ঘ্য, ভর, বেগ ইত্যাদি মিটার, কিলোগ্রাম, মিটার পার সেকেন্ড লিখতে হবে, এইভাবে আমরা লিখতে পারি না মিটার, কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, এইভাবে লেখা যাবে না, ঠিক আছে। তারপর বহু বচন বোঝাতে এস বা ইএস যোগ করা যাবে না, আমাদেরকে লিখতে হবে 100 কিলোগ্রাম লিখতে হবে, 100 ক্যালোরি লিখতে হবে, ঠিক আছে। যে 100-র ক্ষেত্রে আমরা 100টা বহু বচন আছে, আমরা লাস্টে এস ইএস যোগ করব, সেটা কিন্তু লেখা যাবে না। 100 হোক আর 1000ই হোক আর 10ই হোক, বহু বচনের ক্ষেত্রে ওই সেই সেম হবে, 1 ক্যালোরিই হবে, ঠিক আছে, 1 কেজিই হবে, 100 কেজিই হবে, ঠিক আছে। এইভাবে তো আমরা লিখতে পারি না 100 কেজিস, 100 ক্যালোরিস, ঠিক আছে, 100 ক্যালস, এইভাবে লিখতে পারি না। সেটা ইংলিশে আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখেছি, কিন্তু এই যে এককের ক্ষেত্রে সেখানে কিন্তু এস ইএস যোগ হবে না, ঠিক আছে, যেমন সেরকমই এককটা থাকবে। তারপর বলছে ভাগ বোঝাতে, মানে কোনো এককে যদি লেন্থি, ঠিক আছে, লেন্থি একক হয়, অনেকটা লম্বা একক হয়, তখন আমরা কিন্তু কি বলেছে এই যে স্ল্যাশটা কিন্তু একবারের বেশি ব্যবহার করা যাবে না। যেমন আপেক্ষিক তাপের দেখো এককটা কত লেন্থি, অনেকটাই, ঠিক আছে, জুল পার কেজি ইন্টু কেলভিন। এভাবে আমরা যদি লিখি তাহলে কিন্তু দুবার যে পার দেওয়া আছে এটা কিন্তু দুবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে, এটা একবারই ব্যবহার করতে হবে, জুল পার কেজি ইন্টু কেলভিন এইভাবে লিখতে হবে, বা জুল ইন্টু কেজি ইন্টু কেলভিন এটাও লিখতে পারো। কিন্তু এইভাবে তো আমরা স্ল্যাশ দিয়ে বারবার লিখতে পারি না, জুল পার কেজি পার কেলভিন এটা কখনোই লিখবে না, একবারে স্ল্যাশ বেশি কিন্তু হবে না, ঠিক আছে। প্রথমবারে স্ল্যাশ দিয়েই তোমরা তারপর ডট দিয়ে লিখবে, সেটাই বলেছে। যখন ভাগ থাকবে আর কি, অনেক লেন্থি থাকবে এককটা, ইনটু দিয়ে যখন হবে তখন কিন্তু একবার পারের পর, মানে একবার যে স্ল্যাশ দিয়ে কিন্তু আর লিখবে না, ডট দিতে হবে। তারপর কোনো এককের মাঝে শেষে ডট চিহ্ন দেওয়া যাবে না, যেমন 10 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 10th ক্যালোরি, এইগুলো লেখা যাবে না। দেখো এগুলো কিন্তু ডট দেওয়া আছে, দেখতে পাচ্ছ, 10 C.M, 50 C.M,
10 ক্যালোরি পয়েন্ট, এইভাবে কিন্তু দেখো ডট ডট দেওয়া আছে, ডট ডট কিন্তু দিলে হবে না, এইভাবে সরাসরি লিখতে হবে 10 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, 10 ক্যালোরি, এইভাবে কোনো মাঝে ডট দেওয়াই যাবে না, ঠিক আছে। ডট বলতে এই যে সেন্টিমিটার আমরা জানি তো সিএম, ঠিক আছে, আমরা জানি শর্ট ফর্মে লিখি সিএম, ঠিক আছে, C.M শর্ট ফর্মে, কিন্তু এখানে এককের ক্ষেত্রে C.M লিখলে হবে না, সিএম সরাসরি লিখব। তার কি হচ্ছে, বাক্য শেষ বোঝাতে এককের প্রতীকে শেষ ডট চিহ্ন দেওয়া যাবে। কোনো যখন বাক্য শেষ, একটা শেষ লাইনে কমপ্লিট করলাম, তখন কিন্তু আমরা ডট ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন দ্য ভেলোসিটি অফ দ্য প্র্যাকটিক্যাল ইজ 15 মিটার পার সেকেন্ড, তো এখানে আমরা ডট ব্যবহার করতে পারি যেহেতু একটা সেন্টেন্স, ঠিক আছে। তারপর 6 নম্বর পয়েন্টে কি বলেছে, দুটো এককের গুণফলের ফলে কোনো একক গঠনের ক্ষেত্রে এই একক দুটোর প্রতীকের মাঝে একটা ফাঁক বা ডট চিহ্ন দেওয়া যাবে, ঠিক আছে। দুটো এককের গুণফলে একক যখন হবে তখন কিন্তু ডট দেওয়া যাবে, ঠিক আছে। যেমন অ্যাম্পিয়ার পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার সেকেন্ড, এভাবেও লিখতে পারি, এইভাবে তোমরা লিখতে পারো। দুটো যখন এককের গুণফল হবে তখন ডট দিতে পারি, একটা সিঙ্গেল এককের মাঝে কখনোই ডট দিতে পারি না, ঠিক আছে, সেটাই বলছে। এর যেমন সেন্টিমিটার, একটা তো সিঙ্গেল একক, সেন্টিগ্রাম একটা তো সেন্টিমিটার, একটা তো সিঙ্গেল একক, ক্যালোরি তো একটা সিম্পল একক, সিঙ্গেল একক, তাই না। তো একে C.M লিখবো কেন, একে CM লিখবো, ঠিক আছে। তো আমরা সেন্টিমিটার CM এর ফুল ফর্ম তো জানি সেন্টিমিটার, তো আমরা অন্য কোথাও আমরা C.M লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি, কিন্তু এককের ক্ষেত্রে আমরা কখনোই CA.M লিখবো না, CM লিখবো, সেটাই বলেছে। আর যখন দুটো এককের গুণফল হবে, যেমন কি মিটার ইন্টু সেকেন্ড যদি হয়, তো সেখানে আমরা ডট চিহ্নটা দিতে পারি, কারণ দুটো এককের গুণফল বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে যেমন A.S, এখানে কিন্তু দেখো দুটো এককের গুণফল দেওয়া রয়েছে, এখানে আমরা ডট ব্যবহার করতে পারবো, A ইন্টু এস, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এইভাবে। আবার এমনিভাবেও লিখতে পারি AS, এটাই বলছে। ওর রয়েছে দৈর্ঘ্য, ভর ও সময়ের এককের আধুনিক ধারণা। তো কি দেখো, SIতে দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার, ঠিক আছে। আলোক শূন্য স্থানে 1 পার, এই যে এই এত বড় এককটা কী আছে 299792458 সেকেন্ড, সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলবো, ঠিক আছে। এই 1 মিটার দৈর্ঘ্যকে প্রমাণ দৈর্ঘ্য আমরা বলবো। তো আলোক শূন্য স্থানে 1 পার 299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, আলোক শূন্য স্থানে, তো একে আমরা 1 মিটার বলবো, প্রমাণ দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। SIতে ভরের একক আমরা জানি কিলোগ্রাম, ঠিক আছে। তো সিজিএস পদ্ধতি কি জানি, ভরের একক একটু আগেই দেখলাম গ্রাম, ঠিক আছে। আর SIতে আমরা কি কিলোগ্রাম বলবো, ঠিক আছে। এই যে এখানে আমরা পড়লাম একটু আগে, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, SIতে ভরের একক কিলোগ্রাম, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, SIতে বা এম কেসে মিটার, ঠিক আছে। তো কি বলেছে দেখো, ভরের ক্ষেত্রে ফ্রান্সের প্যারিস শহরে দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়। 1 কিলোগ্রাম ভরকে প্রমাণ ভর বলা হয়, ঠিক আছে। 1 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগ হলো 1 গ্রাম। তো এটার মানে কি 1 কিলোগ্রাম ইকুয়াল টু 1000 গ্রাম, ঠিক আছে। সেটাই বলেছে যে 1 কিলোগ্রামের 1000 ভাগের 1 ভাগ হলো গ্রাম, ঠিক আছে। তো এটা বলেছে যে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, এটাই বলেছে, ঠিক আছে। কেজি মানে কিলোগ্রাম আর গ্রাম মানে তো জানি, তো কেজি মানে হচ্ছে শর্ট ফর্মে কিলোগ্রাম আর এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে। তো সময়টা কি বলেছে দেখো, সিজিএস পদ্ধতি ও SIতে সময়ের একক সেকেন্ড, ঠিক আছে। তো সিজিয়াম যে পরমাণু মৌল আছে, তো সিজিয়ামের যে ভর সংখ্যা রয়েছে, সিজিয়াম মৌল একটা আমরা পর্যায় সারণীতে পড়েছি ক্লাস 10-এ। তো এই যে ভর সংখ্যা রয়েছে পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিকিরণে যে সময়ে 9192631770 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে 1 সেকেন্ড বলবো,
ঠিক আছে, 1 সেকেন্ড সময়কে প্রমাণ সময় বলবো। তো এত সকল তোমাদেরকে জানার দরকার নেই, ঠিক আছে। সিজিএস এবং এসআই পদ্ধতিতে সময়ের একক আমরা সেকেন্ড, এটাই জানবো। এত সকল এখন জানার দরকার নেই, ঠিক আছে। ক্লাস 9-10 লেভেলের এত সকল জানার দরকার নেই। এখন তোমরা যখন ক্লাস 11-12-এ পড়বে তখন এগুলো জানতে পারবে। এরপর রয়েছে আয়তনের একক। সিজিএস এবং এসআই পদ্ধতিতে আয়তনের একক সেন্টিমিটার কিউব এবং মিটার কিউব। আয়তনের একক হলো লব্ধ একক। কারণ কি, এখানে দুটো মৌলিক একক একত্রে মিলে কিন্তু হয়েছে আয়তনটা, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার আমরা জানি দৈর্ঘ্যের একক, কিউব যুক্ত হয়ে গেলে কি হয়ে যাবে, আয়তন। এসআই পদ্ধতিতে আয়তন একক মিটার, কিউব যুক্ত হয়ে গেলে কি হবে, আয়তন, ঠিক আছে। তো এখানে লব্ধ একক কেন, কারণ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, 3টে সেন্টিমিটার মিলে দেখো আয়তন। সিজিএস পদ্ধতি মিটার ক্ষেত্র সেই 3টে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, 3টে মিটার মিলে কি হচ্ছে, একটা হচ্ছে গঠিত। তাহলে এখানে আমরা দেখছি পাচ্ছি একাধিক মৌলিক একক দ্বারা লব্ধ একক গঠিত হচ্ছে, তাই এটা লব্ধ একক। তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 10⁶ সেন্টিমিটার কিউব। তো 1 মিটার কিউব ইকুয়াল টু 100 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এটা জানবো। এই 100 সেন্টিমিটারকে যখন আমরা পাওয়ারে নিয়ে যাব তখন 10⁶ কিউব এটা হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তরলের আয়তন পরিমাপের জন্য লিটার একক ব্যবহৃত হয়, ঠিক আছে। আমরা কিন্তু দৈর্ঘ্য, ভর, সময় এগুলো কিন্তু আয়তন বা একে ইংলিশে ভলিউম বলে, তো আয়তন বা ভলিউমের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি না। আয়তনেরও একটা নির্দিষ্ট একক আছে, ঠিক আছে। এটা আয়তন কিন্তু তরলের ক্ষেত্রে পরিমাপ করা যায়, ঠিক আছে। এই যে এখানে বলেছে এছাড়া তরলের আয়তনের পরিমাপের জন্য লিটার ব্যবহৃত হয়, একক ব্যবহৃত হয়। 4 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলবো, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে 4 ডিগ্রি সেলসিয়াস যেটা, কেলভিন স্কেলে 277 কেলভিন সেটাই। তাহলে 4 ডিগ্রি ইকুয়াল টু 4 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি, 277 কেলভিনও বলতে পারি, দুটোই সমান, ঠিক আছে। এটা কেলভিন স্কেলে, এটা সেলসিয়াস স্কেলে। তো কি, উষ্ণতার 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে আমরা 1 লিটার বলবো। তো 1 লিটার ইকুয়াল টু কি, 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আবার 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তো দেখো এখানে আয়তনের একক দেওয়া আছে, ঠিক আছে। লিটার, মিলিলিটার, ঘন ডেসিমিটার এখানে দেওয়া আছে। তাহলে 1 লিটার ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, 1 মিলিলিটার ইকুয়াল টু 10⁻⁻³ কিউব, ঠিক আছে। 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু কী হবে, 10⁻³ কিউব, ঠিক আছে। এইভাবে কিন্তু সম্পর্কগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু আয়তন, লিটারটা হচ্ছে সব থেকে বড়ো, মিলিলিটার হচ্ছে সব থেকে ছোটো, এইভাবে, ঠিক আছে। এই যে দেখো আয়তনের পরিমাপের বিভিন্ন একক আছে, যেমন লিটার, মিলিলিটার, ঘন ডেসিমিটার, ঠিক আছে। পারস্পরিক সম্পর্ক এখানে দেওয়া আছে। যে এরপর রয়েছে ঘনত্ব। ঘনত্ব কি, নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে উষ্ণতায় পদার্থের ঘনত্ব বলবো। মানে একক উষ্ণতা থাকবে এবং পদার্থের একক আয়তনের ভরকে, ঠিক আছে, উষ্ণতায় আমরা পদার্থের ঘনত্ব বলবো। ঘনত্ব ইকুয়াল টু কি, ভর বা আয়তন, ঠিক আছে। ঘনত্ব হচ্ছে ডেনসিটি, আর এম মানে হচ্ছে মাস মানে ভর, আর নিচে আয়তন, ভলিউম মানে হচ্ছে আয়তন, ঠিক আছে। তাহলে ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। সিজিএস পদ্ধতি ও এসআইতে ঘনত্বের একক যথাক্রমে গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং কিলোগ্রাম পার ঘনমিটার কিউব, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ঘনত্বের একক কি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই যে, ঠিক আছে। এসআইতে কি, কিলোগ্রাম পার ঘনমিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের এসআই একক, আর এটা হচ্ছে সিজিএস একক। এই যে এখানে দেওয়া আছে তাদের সম্পর্ক। তো এখানে আমরা দেখলাম আয়তনের ক্ষেত্রে কিংবা ঘনত্বের ক্ষেত্রে কি দেখলাম, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা লিটারের ক্ষেত্রে যে লিটার ব্যবহার করা হচ্ছে আমরা ধরেছি, ঠিক আছে। 4 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, আর কেলভিন ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড মানে হচ্ছে 277 কেলভিন, ঠিক আছে। আমরা দেখেছি যে সাধারণত তরলের উষ্ণতা বৃদ্ধি করলে কি হয়, আয়তন বাড়ে কিন্তু ঘনত্ব কমে, ঠিক আছে। এটা তো আমরা জানি সাধারণত। কিন্তু 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন আমরা তরলটাকে উষ্ণতা বৃদ্ধি করব, তখন কিন্তু কি দেখব, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু ব্যতিক্রম ঘটছে। কি দেখব, আয়তন কমে যাচ্ছে এবং ঘনত্ব বেড়ে যাচ্ছে,
ঠিক আছে, এটা কিন্তু ব্যতিক্রম তরলের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখবে যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত আয়তনের কি হয়, আয়তন হ্রাস পায়, ঘনত্ব বৃদ্ধি পায়, এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু সাধারণত 4 ডিগ্রি ছাড়া সাধারণত তরলের আমরা উষ্ণতার মান দেখব, ঠিক আছে, কি দেখব, আয়তন বাড়ছে, ঘনত্ব কমছে। তাই এখানে আমরা লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিচ্ছি। কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যতিক্রম ঘটে, ঘনত্ব সর্বাধিক থাকে, তাই এখানে আমরা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকেই আমরা ধরে লিটারের সংজ্ঞা করেছি। ঠিক আছে, আয়তনের এই যে সংজ্ঞাটা দেখব বিভিন্ন মাপের একক, যেমন দৈর্ঘ্য মাপার ক্ষুদ্রতম একক, দৈর্ঘ্য মাপার বৃহত্তম একক, ভর মাপার ক্ষুদ্রতম বৃহত্তম একক, এইগুলো। তো প্রথমে রয়েছে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ব্যবহৃত একক। ঠিক আছে, দৈর্ঘ্য মাপার ক্ষুদ্রতম একক রয়েছে, যেমন রয়েছে মাইক্রন। ঠিক আছে, 1 মাইক্রন ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। এর ব্যবহার কি, অনুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপে কাজে লাগে। তারপর ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻9 মিটার। এটা কি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক। তারপর রয়েছে অ্যামস্ট্রং, 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻10 মিটার। তো অ্যামস্ট্রং কী কাজে ব্যবহার করা হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ক্লাসের মধ্যে পরমাণুর ব্যবধান পরিমাপ করা হয়। তারপর রয়েছে এক্স একক ইউনিট। তো 1 এক্স একক ইউনিট ইকুয়াল টু 10⁻13 মিটার। এটা কি কাজে ব্যবহার করা হয়, পরমাণুর ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। তারপর ফার্মি। ঠিক আছে, ফার্মি কি, 1 ফার্মি ইকুয়াল টু 10⁻15 মিটার। তো ফার্মি কী কাজে ব্যবহার করা হয়, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো দৈর্ঘ্যের সব থেকে কিন্তু ক্ষুদ্রতম একক ফার্মি হবে। ঠিক আছে, দৈর্ঘ্যের সব থেকে ক্ষুদ্রতম একক ফার্মি। পাওয়ারের মাথায় যে মাইনাস রয়েছে যেটা, ঠিক আছে, বেশি সংখ্যার সাথে যেটা পাওয়ারে মাইনাস থাকবে সেটা সব থেকে ক্ষুদ্রতম। এখানে যেমন মাইক্রনের ক্ষেত্রে 1 মাইক্রন ইকুয়াল টু 10⁻6 মিটার। ঠিক আছে, আবার দেখো এখানে ফার্মি ইকুয়াল টু 10⁻15 মিটার। তো এখানে সব থেকে ক্ষুদ্রতম একক কিন্তু ফার্মিই। ঠিক আছে, কেন? কারণ এর মাথায় -15 রয়েছে। যদি শুধুমাত্র 10⁻15 হতো তাহলে সব থেকে বৃহৎ হতো, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, বেশি সংখ্যার সাথে মাইনাস যদি থাকে তাহলে সেটাই সব থেকে ক্ষুদ্রতম একক। ঠিক আছে, পাওয়ারের মাথায় যদি মাইনাস থাকে এবং বেশি সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু সব থেকে ছোট একক। ঠিক আছে, আর কম সংখ্যার সাথে মাইনাস যদি থাকে সেটা কিন্তু তার থেকে বড় একক হবে। তো এখানে দেখো দৈর্ঘ্যের ক্ষুদ্রতম এককগুলি দেওয়া আছে। তো এই যে 5টা ক্ষুদ্রতম একক রয়েছে, সব থেকে কিন্তু ক্ষুদ্রতম একক ফার্মিই হবে। ঠিক আছে, সব থেকে ক্ষুদ্রতম একক দৈর্ঘ্যের হচ্ছে ফার্মি। এটা পরমাণু নিউক্লিয়াসের ব্যাস পরিমাপ, তাহলে এতটাই ক্ষুদ্র। ঠিক আছে, মাইক্রন, ন্যানোমিটার, অ্যামস্ট্রং, এক্স একক, এই 4টির থেকে সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি। এগুলো তো ক্ষুদ্রতম একক, এদের থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি। ঠিক আছে, এরপর দেখব দৈর্ঘ্য মাপার সব থেকে বৃহত্তম একক। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, একে সংক্ষেপে বলা হচ্ছে AU। তো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে 1 AU বলা হয় বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইকুয়াল টু 1.4960 × 10⁻11 মিটার। ঠিক আছে, এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে কী কাজে ব্যবহার করা হয়, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপে ব্যবহার করা হয়। তারপর রয়েছে আলোকবর্ষ, লাইট ইয়ার। তাহলে শূন্যর মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলবো। ঠিক আছে, 1 আলোকবর্ষ ইকুয়াল টু 9.46 × 10⁻15 মিটার। তো এটা নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব, ছায়াপথের আকার পরিমাপে ব্যবহার করা হয়। তারপর রয়েছে পারসেক। ঠিক আছে, তো 1 পারসেক ইকুয়াল টু 3.26 আলোকবর্ষ। 1 পারসেক ইকুয়াল টু তাহলে কী হবে, যদি মিটারে আমরা প্রকাশ করি 30.84 × 10⁻15 মিটার। এটা অ্যাস্ট্রোফিজিক্সের দূরত্ব পরিমাপ করা হয়। তাহলে এখানে দেখো এগুলোর মধ্যে কিন্তু সব থেকে বৃহত্তম একক পারসেক। ঠিক আছে, এখানে দেখো 10⁻30.84 × 10⁻15 মিটার। এখানে কিন্তু মাইনাস নেই। ঠিক আছে, মাইনাস নেই, এখানে দেখো পাওয়ারের মাথায় মাইনাস নেই এবং সব থেকে বেশি সংখ্যা আছে, তাহলে এটাই কিন্তু সব থেকে বেশি একক দেখব, এটাই আমরা সব থেকে বেশি দেখব। তাহলে এখানে আমরা দুটো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেলাম, কি
দৈর্ঘ্য মাপার অতি ক্ষুদ্রতম একক কি? ফার্মি। ঠিক আছে, 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। যেহেতু পাওয়ারের মাথায় মাইনাস আছে এবং বেশি সংখ্যা রয়েছে তাই এটা সবথেকে ক্ষুদ্রতম একক। এবং যদি বলে দৈর্ঘ্য মাপার সবথেকে বৃহত্তম একক কি, তাহলে এটা হবে পারসেক। ঠিক আছে, 30.84 × 10⁻15 মিটার। পাওয়ারের মাথায় কিন্তু মাইনাস নেই এবং সবথেকে বেশি রয়েছে। ঠিক আছে, 30.84 10⁻15 মিটার। দেখো এই যে বৃহত্তম এককগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু পাওয়ারের মাথায় কিন্তু মাইনাস নেই। 10⁻11 10⁻15 10⁻15, তো এটা 9.46 × 10⁻15 মিটার 1 আলোকবর্ষ। আর পারসেক রয়েছে 38.84 × 10⁻15 মিটার। তাহলে এটাই বেশি হবে যেহেতু পাওয়ারের মাথায় মাইনাস নেই। যদি এখানে বেশি সংখ্যার সাথে পাওয়ারের মাথায় মাইনাস থাকতো তাহলে কিন্তু ক্ষুদ্রতম হয়ে যেত। ঠিক আছে, সব থেকে ক্ষুদ্রতম হয়ে যেত, ফার্মির থেকেও ক্ষুদ্রতম হয়ে যেত যদি পাওয়ারের মাথায় মাইনাস থাকতো। যার পাওয়ারের মাথায় মাইনাস এবং বেশি সংখ্যা থাকবে সেটাই কিন্তু সব থেকে ছোটো হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবং পাওয়ারের মাথায় যদি বেশি সংখ্যার সাথে মাইনাস না থাকে তাহলে কিন্তু সেটা সব থেকে বৃহত্তম হবে। ঠিক আছে, মাইনাস যেহেতু নেই, বেশি সংখ্যা আছে, তাই এটা সব থেকে বৃহত্তম একক। ঠিক আছে, যেহেতু পারসেক কিন্তু সব থেকে বৃহত্তম একক দৈর্ঘ্যের। ঠিক আছে, তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপ করা হয়। আলোকবর্ষ মানে হচ্ছে লাইট ইয়ার। শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। ঠিক আছে, শূন্যর মাধ্যমে মানে যে বায়ুর মাধ্যমে, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আলোকবর্ষ। তাহলে 1 আলোকবর্ষ ইকুয়াল টু 9.46 × 10⁻15 মিটার। এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 1 পারসেক কিন্তু আরও বেশি, 30.84 × 10⁻15 মিটার। আলোকবর্ষের থেকে কিন্তু পারসেক আরও বেশি বড়। ঠিক আছে, এটা অ্যাস্ট্রোফিজিক্সের দূরত্ব পরিমাপ করা হয়। এরপর রয়েছে ভর মাপার কিছু ক্ষুদ্র বৃহত্তম একক। তো ভর মাপার ক্ষুদ্রতম একক যেমন দেখো AAU। ঠিক আছে, একত্র পারমাণবিক ভর একক, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, একে সংক্ষেপে AMU দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 1.66054 × 10⁻27 কেজি। পূর্বে এককে AMU দ্বারা চিহ্নিত করা এটা অণুপরমাণুর ভর পরিমাপ করা হয়। তো এটা মনে রাখবে যে ভর মাপার ক্ষুদ্রতম একক হচ্ছে AMU। ঠিক আছে, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট, এটাই মনে রাখবে। AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তারপর রয়েছে কুইন্টাল। 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি। এটা খাদ্যশস্যের ভর পরিমাপ করা হয়, এটা আমরা জানি। তারপর সৌরভর, 1 সৌরভর ইকুয়াল টু 1.99 × 10⁻30 কেজি। এটা মহাজগতের বস্তুর নক্ষত্র ছায়াপথের ভর পরিমাপ করা হয়। সবথেকে বৃহত্তম একক রয়েছে ভরের সৌরভর। ঠিক আছে, আর ক্ষুদ্রতম দেখলাম AMU, অ্যাটমিক মাস ইউনিট। এখানে বিভিন্ন বড় ছোট পরিমাপ একক দেওয়া আছে। ঠিক আছে, এবং চিহ্ন দেওয়া আছে, তো এগুলো আমরা ছোটোর থেকেই জানি। ঠিক আছে, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এভাবে। তারপর মাইক্রো, ন্যানো, পিকো ক্ষুদ্রতম সবথেকে বড় মাপের একক হচ্ছে টেরা, তার থেকে ছোট গিগা, তার থেকে ছোট মেগা, তার থেকে কিলো, তার থেকে হেক্টর, তারপর থেকে ডেকা। ঠিক আছে, এখানে সব থেকে ক্ষুদ্রতম একক রয়েছে কি পিকো, তার থেকে একটু বড় ন্যানো, তার থেকে একটু বড় মাইক্রো, তার থেকে একটু বড় মিলি, তার থেকে একটু বড় সেন্টি, তার থেকে একটু বড় ডেসি। ঠিক আছে, তাহলে যদি এখানে, তাহলে এইদিকে দেখো সব থেকে বড় হচ্ছে টেরা বাইট, আর এইদিকে দেখো সব থেকে ছোট হচ্ছে পিকো। ঠিক আছে, যেহেতু দেখো এখানে পাওয়ারের মাথায় কিন্তু মাইনাস আছে কিন্তু বেশি তো একটু আগেই বললাম যে পাওয়ারের মাথায় বেশি সংখ্যার সাথে যদি মাইনাস থাকে সেটা কিন্তু সব থেকে ক্ষুদ্রতম একক। ঠিক আছে, তো দেখো এখানে ক্ষুদ্রতম মাপের একক কিন্তু পিকোমিটার। সব থেকে বেশি সংখ্যা আছে কিন্তু সাথে মাইনাস যোগ হয়ে গেছে, মানে কিন্তু এটা সব থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, পাওয়ারের মাথায় মাইনাসের সাথে বেশি সংখ্যা যদি থাকে কিংবা বেশি সংখ্যার সাথে যদি মাইনাস থাকে সেটা সব থেকে ক্ষুদ্রতম একক। এখানে সব থেকে বৃহত্তম মাপের একক হচ্ছে 10⁻12 গুণ। ঠিক আছে, এখানে দেখো মাইনাস নেই কিন্তু বেশি সংখ্যক রয়েছে, মানে এটা সব থেকে বেশি বৃহত্তম একক, এটা মনে রাখবে। এবার দেখব ভৌত রাশির মাত্রা। ঠিক আছে, তো মাত্রা কি? কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতি মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়।
তো এখানে দেখো বিভিন্ন ভৌত রাশি এবং তাদের মাত্রা দেওয়া আছে, যেমন দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তো মানে ভর বা আয়তন আমরা জানি, তাহলে একটা ভর আর দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য কিউব হলে জানি সেটা আয়তন হয়ে যায়, তাহলে ভর বাই আয়তন। এখানে -3 কেন? কারণ বাই আয়তন হবে। যদি এখানে ইন্টু হতো ভর ইন্টু ত্বরণ, তাহলে কিন্তু মাইনাসটা হতো না, ঠিক আছে? এই যে 3 আগে মাইনাস রয়েছে এটা হতো না, ঠিক আছে? তাহলে ভর বাই আয়তন ঘনত্ব। তারপর বেগের যেমন দৈর্ঘ্য বাই সময়, বাই এগুলো মাইনাস কেন হচ্ছে? নিচে বাই দিয়ে যেহেতু হচ্ছে, ঠিক আছে? ভাগ, দৈর্ঘ্য ভাগ সময়, দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ। তারপর ত্বরণ হচ্ছে দৈর্ঘ্য বাই সময়, ঠিক আছে? সময় স্কোয়ার, দৈর্ঘ্য সময় -2 কেন? দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার। বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে বল যেহেতু ভর ইন্টু ত্বরণ, তাহলে কী হবে? বল ইন্টু দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, ঠিক আছে? তারপর যেমন ক্ষমতা, ক্ষমতা হচ্ছে ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময় কিউব। তারপর যেমন চাপ কি হচ্ছে? ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময় কিউব। এইভাবে কিন্তু হবে, এগুলো হচ্ছে মাত্রা। তারপর মাতৃসংকেত কি? যে রাশিমালার সাহায্যে মূল এককগুলির মাত্রার সঙ্গে কোনো ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত তা বলায় তাকে হচ্ছে মাতৃসংকেত বলে। যেমন বলের মাতৃসংকেত ml t-2। তো এখানে দেখো মাতৃসংকেতগুলো দেওয়া আছে। মাতৃসংকেতের ক্ষেত্রে মূল এককগুলির মাত্রার সঙ্গে যে ভৌত রাশি সম্পর্কযুক্ত থাকবে, যেমন দৈর্ঘ্যকে আমরা ইংলিশে লেন্থ বলি, তারপর ভরকে আমরা ইংলিশে মাস বলি, তারপর সময়কে আমরা ইংলিশে কী বলি? টাইম, ঠিক আছে? তাদের নামের সঙ্গে যে কী বলছে? ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত মাত্রার সঙ্গে। তো দেখলাম যে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে ইংলিশে কী লিখবো? কে শর্ট ফর্মে লিখবো। তো সে এককটার সঙ্গে আমরা মাত্রা যোগ করব, সেটাই হয়ে যাবে মাতৃসংকেত। দৈর্ঘ্য তাহলে এল স্কোয়ার হবে, যেহেতু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে শর্ট ফর্মে এল স্কোয়ার লিখবো, যেহেতু লেন্থ ইন্টু লেন্থ, ঠিক আছে? তারপর যেমন দৈর্ঘ্য কিউব আয়তনের, তো এটা কী লিখবো? এল কিউব। লেন্থ মানে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য কত লিখবো? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য কেন লিখবো এত বড়? তার মাথায় কিউব যুক্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে? যেটা যার একক তার সঙ্গে মাত্রা যোগ করলেই হয়ে যাবে মাতৃসংকেত। তাহলে এল কিউব। ঘনত্ব ভর বা আয়তন, তো এটা আমরা লিখবো ml -3, ঠিক আছে? এভাবে লিখবো। -3 কেন? ভর বাই আয়তন বলেছি, ঠিক আছে? ভর ইন্টু আয়তন যদি হতো তাহলে কিন্তু মাইনাসটা হতো না, ঠিক আছে? ভর বাই আয়তন মানে ভরকে আয়তন দিয়ে ভাগ করছি, তাই ml -3। একই রকমভাবে বেগের, ঠিক আছে? বেগের যেমন দৈর্ঘ্য বাই সময় LT-1, ত্বরণের দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, তাহলে LT-2, বলের ভর ইন্টু দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, তাহলে MLT-স্কোয়ার, এভাবে হবে। তারপর ক্ষমতার ক্ষেত্রে কী দেখব? ভর ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার বাই সময়ের ml স্কোয়ার T-3, এইভাবে, ঠিক আছে? তার চাপের একক যেমন ভর বাই দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার, তো এটাকে আমরা কি বলবো? বল বাই ক্ষেত্রফল। তো এটার মাতৃসংকেত কী হবে? এই যে ml -1 T-2, ঠিক আছে? এই যে এদের মাতৃসংকেতগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এক্সামে MCQতে বেশি আসে, তো অবশ্যই দেখবে। ত্বরণটা খুব ইম্পর্টেন্ট, বলটা খুব ইম্পর্টেন্ট, ক্ষমতাটা ইম্পর্টেন্ট, চাপটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর রয়েছে মাত্রীয় সমীকরণ। কোনো ভৌত রাশিকে তার মাত্রীয় সংকেতের সাহায্যে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে মাত্রীয় সমীকরণ বলে। বলের মাত্রীয় সমীকরণ কি? F = ml T-2, ঠিক আছে? তো এই যে মাত্রীয় সমীকরণগুলো এখানে দেওয়া আছে, তো এইগুলো হচ্ছে মাতৃ সংকেত। যেমন A = m0 L2 T0, তো এটার মানে কি? ক্ষেত্রফল ইংলিশ আমরা জানি এরিয়া, ঠিক আছে? এরিয়া = m0, এখানে T0 কেন রয়েছে? কারণ শুধুমাত্র এল স্কোয়ারেই হয়, ঠিক আছে? তিনটে সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, যে ভর, দৈর্ঘ্য আর সময়ের মধ্যে কিন্তু দৈর্ঘ্য স্কোয়ার সময় স্কোয়ার, ঠিক আছে? ক্ষেত্রফল = সময় স্কোয়ার, তাই জন্য m0 T0 হয়েছে। মানে এম এ ওখানে কোনো সম্পর্ক নেই, টি এর সাথেও সম্পর্ক নেই, তাই। তারপর আয়তন, ভলিউম, ঠিক আছে? তাহলে V = কী হবে? m0 L3 T0, কারণ এখানে আয়তনের সঙ্গে ভরের সময়ের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র দৈর্ঘ্যের সম্পর্ক, ঠিক আছে? তাই দৈর্ঘ্য কিউব মানে L3, তাই V = এইভাবে দেওয়া হয়েছে সমীকরণগুলো। তারপর ঘনত্ব যেমন ডেনসিটি, তাহলে ডেনসিটি = ml -3 T0, তাহলে এখানে কি? এখানে দেখো ml -3, তাহলে এখানে ভর আর দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আছে, সময়ের সাথে সম্পর্ক নেই, তাই 0।
বেগের ইংলিশ ভ্যালু সিটি, তাহলে বেগ ভি=, কী হবে m0, LT-2 এখানে ভরের সাথে কোনো সম্পর্ক নেই। তারপর ত্বরণ, ঠিক আছে, ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে ত্বরণের সঙ্গে ভরের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। LT-2 এখানে দৈর্ঘ্য সময়ের সাথে সম্পর্ক। বলের ইংলিশ হচ্ছে ফোর্স, তাহলে বলের ভরের সাথে সম্পর্ক আছে, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আছে, সময়ের সাথে সম্পর্ক আছে, তাহলে F=mLT-2, ঠিক আছে। তারপর যেমন ক্ষমতা, পাওয়ার, ক্ষমতার সঙ্গেও কিন্তু ভর, দৈর্ঘ্য, সময়ের সম্পর্ক আছে, তাহলে mL2T-3। চাপের সঙ্গেও ভর, দৈর্ঘ্য, সময়ের সম্পর্ক আছে, তাহলে চাপের একক পাস্কাল, তাহলে পাস্কাল P=mL-1T-2, ঠিক আছে। এইভাবে কিন্তু হবে মাত্রিক সমীকরণগুলো। তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাত্রিক সংকেতগুলো বেশি আছে, ঠিক আছে, মাত্রিক সংকেতগুলো দেখবে। তো পরের ভিডিওতে কিন্তু বিভিন্ন ভৌত রাশি, মাত্রা, ঠিক আছে, মাত্রিক সংকেত এবং এককগুলো আমরা ভালোভাবে জানবো, ঠিক আছে। এখানে পরিমাপ চ্যাপ্টারতে কয়েকটাই কিন্তু ভৌত রাশি দেওয়া আছে এবং তাদের মাত্রা দেওয়া আছে। পরের ভিডিওতে আমরা আরও বেশ কিছু ভৌত রাশি আছে, তাদের মাত্রা, মাত্রিক সংকেত এবং একক ভালোভাবে জানবো, ঠিক আছে। তো আজকে এই কটাই যেহেতু আছে, তো এই কটাই আলোচনা করলাম। এরপর রয়েছে দৈর্ঘ্যর পরিমাপ। তো দৈর্ঘ্যর পরিমাপ আমরা কি যেমন রৈখিক স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারি। তো এখানে দেখো সাধারণ রৈখিক স্কেলের একটা বর্ণনা দেওয়া আছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু দেখবে বাড়িতে। তো আমরা একটু আগেই দৈর্ঘ্যের যে ক্ষুদ্রতম মাপের একক দেখলাম, তারপর বৃহত্তম মাপের একক দেখলাম, ঠিক আছে। ক্ষুদ্রতম মাপের একক যেমন মাইক্রোমিটার, ন্যানোমিটার, এক্স ইউনিট, অ্যাংস্ট্রম, ফার্মি, এগুলো ক্ষুদ্রতম দেখলাম। আর বৃহত্তম দেখলাম যেমন হচ্ছে তোমার কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, তারপর আলোকবর্ষ, তারপর যেমন পারসেক, এগুলো বৃহত্তম দেখলাম। তো দৈর্ঘ্যকে কখনো প্রত্যক্ষভাবে আমরা সবসময় তো ব্যবহার করতে পারি না, পরোক্ষভাবেও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই সব পদ্ধতিগুলো হচ্ছে পরোক্ষ পদ্ধতি। কেন? কারণ এগুলো আমরা কিন্তু নিজের হাত দিয়ে, ঠিক আছে, নিজের হাত দিয়ে আমরা যখন মন তখন কিন্তু মেজারমেন্ট করতে পারছি না, ঠিক আছে, কোনো যন্ত্রই নিজে এটা পরিমাপ করছে। আর প্রত্যক্ষ পদ্ধতি কোনগুলো? প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে কোনো যন্ত্রের মাধ্যমে আমরা যে নিজে পরিমাপ করতে পারি, ঠিক আছে। যেমন কোনো বাড়ির দৈর্ঘ্য, বাড়ির উচ্চতা, কোনো একটা কঠিন দৈর্ঘ্যের, কোনো একটা কঠিন বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, বিভিন্ন যে মানুষের উচ্চতা, সেটা আমরা কিন্তু নিজে যখন মন তখন কিন্তু আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। যেমন স্কেল, পরিমাপিতা, ঠিক আছে। তারপর যখন আমরা খাতায় কোনো জ্যামিতি অঙ্কন করি তখন চাঁদার সাহায্যে আমরা কোণ পরিমাপ করি, ঠিক আছে, সেগুলো আমরা যন্ত্রের মাধ্যমে করছি। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, ঠিক আছে। আর পরোক্ষ পদ্ধতি হচ্ছে যখন কোনো যন্ত্র নিজে পরিমাপ করে, ঠিক আছে। এই যে যেমন এখানে দেওয়া আছে পর্বতের উচ্চতা, সূর্য থেকে কোনো গ্রহ বা নক্ষত্রের দূরত্ব, তারপর ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, এগুলো কিন্তু আমরা নিজে মেজারমেন্ট করতে পারবো না, এগুলো কোনো যন্ত্র আমাদের লাগবে, ঠিক আছে, কোনো যন্ত্রের সাহায্য চাই। তো সেটাই হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো এখানে একটা প্রত্যক্ষ পদ্ধতির এক্সাম্পল দিয়েছে, যেমন স্কেল, ঠিক আছে। স্কেলের সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন বস্তুর উচ্চতা, দৈর্ঘ্য, ঠিক আছে, তারপর বিভিন্ন যে সরলরেখার পরিমাপ সেগুলো কিন্তু অঙ্কন করতে পারি স্কেলের সাহায্যে। তো এখানে সাধারণ রৈখিক স্কেলের একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে দেখো কোনো দণ্ডের দৈর্ঘ্য বা একটা বইয়ের দৈর্ঘ্য বা দুটো বিন্দুর রৈখিক দূরত্ব ইত্যাদি পরিমাপ ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মিটার স্কেল ব্যবহার করি। তো আমরা জানি মিটার স্কেলে সেন্টিমিটার এবং মিলিমিটারের দাগ থাকে। এখানে স্কেলের ছবি দেওয়া আছে। তো একটা মিটার স্কেলের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো দুটো সেন্টিমিটার দাগের মাঝে 10টি ছোট ছোট ঘর রয়েছে। একটা ছোট ঘরের মাপ 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। তো এখানে এই যে দুটো দাগ রয়েছে সেন্টিমিটার, দুটো সেন্টিমিটারের মাঝে এই যে ছোট ছোট দাগ রয়েছে, এগুলো 10টা আছে, এই 10টা দাগ আছে। এই বড় বড় দাগগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে, আর এই যে ছোট ছোট দাগ রয়েছে এগুলো হচ্ছে মিলিমিটারের দাগ। তো এখানে সেটা দেওয়া আছে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 মিলিমিটার। 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এই যে ছোট ছোট দাগগুলো হচ্ছে মিলিমিটার, এক একটা ছোট ছোট ভাগ হচ্ছে মিলিমিটার। তারপর আছে মিটার স্কেলের দৈর্ঘ্য পরিমাপের সীমা
1 মিলিমিটার থেকে 1 মিটার। সুতরাং এই স্কেলের সাহায্যে 1 মিলিমিটার থেকে 100 সেন্টিমিটার বা 1 মিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। তো এখানে এই যে মিটার স্কেল দেওয়া আছে, মিটার স্কেলে কিন্তু 1 মিলিমিটার থেকে 100 সেন্টিমিটার বা 1 মিটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়। তো এখানে যে দুটো সেন্টিমিটারের দাগ রয়েছে তার মাঝে যে ছোট ছোট দাগ রয়েছে সেগুলো হচ্ছে মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার বলতে পারি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, যেহেতু 10টা মিলিমিটারের দাগ রয়েছে। 2 সেন্টিমিটার ইকুয়াল টু 20 মিলিমিটার। তাহলে 3 সেন্টিমিটার ইকুয়াল টু 30 মিলিমিটার। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার। এই ছোটো ছোটো দাগগুলো 10টা রয়েছে, এগুলো হচ্ছে মিলিমিটারের দাগ, এক একটা মিলিমিটারের দাগ। আর 10টা যদি মিলিমিটার দাগ থাকে তাহলে হবে 1 সেন্টিমিটার। এভাবে আমরা যদি মিটার হিসেবে ধরি তাহলে আমরা দেখব যে 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। যদি মিটার হিসেবে ধরি, এই যে এখানে 100টা 1 2 3 4 5 এইভাবে যদি 100টা দাগ থাকে, এই 100টা সেন্টিমিটারের দাগ সমান সমান 1 মিটার। এখানে কীভাবে স্কেলের সাহায্যে রেখা মাপতে হবে এখানে দেওয়া আছে পদ্ধতিগুলো, ঠিক আছে। কীভাবে এক প্রান্ত থেকে এক প্রান্তে দাগের পরিমাপ দেওয়া আছে এবং কীভাবে পরিমাপ করতে হয় সেটা দেওয়া আছে। মিটার স্কেলে সাধারণভাবে সর্বনিম্ন মান জানি 1 মিলিমিটার, মানে 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। এটাই ধরবো, তার থেকে কম আমরা কিন্তু ধরতে পারবো না, ঠিক আছে। তো 0.1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিলিমিটার। তো 1 মিলিমিটারের 1 মিলিমিটার কম আমরা ধরতে পারি না, ঠিক আছে। যেমন 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, 0.3 মিলিমিটার এগুলো ধরতে পারি না। 1 মিলিমিটার থেকেই আমরা স্টার্ট করতে পারি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মিটার অবধি, ঠিক আছে। তো এখানে সাধারণ স্কেলের সাহায্যে অপ্রত্যক্ষভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করা আছে, ঠিক আছে। এটা তোমরা দেখে নেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র কিভাবে কাগজ পাতা অপ্রত্যক্ষভাবে বেধ নির্ণয় করতে। তোমরা একটা বই নাও, এবার মোলার দুটো বাদ দিয়ে বইটাকে ভালো করে চেপে ধরে বইটার বেধ পরিমাপ করো। এইভাবে কয়েকবার পরিমাপ করে গড় মান নাও। যে মান পাওয়া গেল তা কিন্তু বইটার যতগুলো পৃষ্ঠা আছে তার মোট বেধ। এবার মোট বেধকে পৃষ্ঠ সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে একটা পৃষ্ঠার বেধ। এটা অপ্রত্যক্ষভাবে পরিমাপ করা হচ্ছে। তারপর যেমন রয়েছে সুতো, রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়। এই যে সুতোর সাহায্যে কিন্তু পরিমাপ করা রয়েছে, কিভাবে সুতোর সাহায্যে পরিমাপ করতে পারো। তারপর গ্রাফ পেপারের সাহায্যে অসম প্রকৃতির পাতের ক্ষেত্রফলের নির্ণয়। এগুলো শুধুমাত্র এক্সাম্পল দেওয়া আছে। তারপরে এই যে গ্রাফ পেপারের সাহায্যে অসম প্রকৃতির পাতের ক্ষেত্রফল। এরপর রয়েছে সময়ের পরিমাপ। তো সময়ের পরিমাপের জন্য জানি আমরা যেমন টেবিল ঘড়ি, তারপর ডিজিটাল ঘড়ি, দেওয়াল ঘড়ি, হাত ঘড়ি এই সকল ইউজ করি। তো পূর্বপুরুষরা লক্ষ্য করেছিলেন সূর্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ওঠে। একবার সূর্য ওঠা এবং পরবর্তী সূর্য ওঠার মাঝে সময়কালকে একদিন হিসেবে ধরা হতো। কিন্তু আমাদের যে প্রত্যেক জীবনে একদিন অপেক্ষা ছোট সময়কালকে পরিমাপের দরকার পড়ে, ঠিক আছে। যেমন দেওয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, হাত ঘড়ির সাহায্যে কিন্তু আমরা সাধারণত সময়কাল পরিমাপ করি। সাধারণ হাত ঘড়ির সময় পরিমাপের 1 সেকেন্ড থেকে 12 ঘন্টা, এটা আমরা জানি। তো প্রাচীনকালে যেসব ঘড়ি ব্যবহৃত হতো সেগুলো ছিল সূর্য ঘড়ি, বালি ঘড়ি, ঠিক আছে। এরপর বিজ্ঞানের অগ্রগতির ফলে আবিষ্কৃত ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি, ক্রোনোমিটার, সিজিএম ঘড়ি এসকল আবিষ্কৃত হয়। তো আগেকার দিনে ঘড়ি আবিষ্কৃত হয়নি, তখন কিন্তু আগের দিনে যে সকল পূর্বপুরুষরা ছিল তখন একবার যে প্রথমবারে সূর্য উঠত এবং পরবর্তী সূর্য ওঠার সময়কালকে তারা একদিন হিসেবে ধরতো। তারপর যে একদিনের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়, সেই সময় পরিমাপের জন্য কিন্তু ঘড়ি আবিষ্কৃত হয়। যেমন আমরা জানি 24 ঘন্টা একদিন, তার মাঝে যেমন 12 ঘন্টা, ঠিক আছে। তারপর যেমন 1 ঘন্টা, মিনিট, তারপর সেকেন্ড, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র টাইম, এইগুলো পরিমাপের জন্য কিন্তু ঘড়ি আবিষ্কৃত হয়। তো ক্ষুদ্র সময় আমরা জানি দেয়াল ঘড়ি বা হাত ঘড়ির ক্ষেত্রে ক্ষুদ্র সময় আমরা 1 সেকেন্ড থেকে 12 ঘন্টা পর্যন্ত দেখেছি, ঠিক আছে। পরিমাপের সময় 1 থেকে 12 পর্যন্ত থাকে। এবার রয়েছে ভরের পরিমাপ, মেজারমেন্ট অফ মাস।
তো আমরা জানি ভর পরিমাপ করা হয় কি সাধারণ তুলযন্ত্রের সাহায্যে, এবং দেখবে বাজার থেকে কিছু কিছু জিনিস কেনার সময় আমরা দাঁড়িপাল্লার ব্যবহার করেছি। দাঁড়িপাল্লার সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা হয়, ঠিক আছে। পরীক্ষাগারে সূক্ষ্ম ভর পরিমাপের জন্য যে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে সাধারণ তুলযন্ত্র। বিদ্যালয়ের রসায়নগারে ব্যবহৃত তুলযন্ত্রের ভরের পরিমাপ সীমা হচ্ছে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম, ঠিক আছে। এখানে সাধারণ তুলযন্ত্রের সম্পর্কে দেওয়া আছে কীভাবে ভর পরিমাপ করা হয়। তো ভর কখনো শূন্য হতে পারে না, ভর একটা বস্তুর পরিমাপ, ঠিক আছে। ভর একটা জড় বস্তুর পরিমাপ, তার জন্য ভর কখনো শূন্য হবে না। ওজন শূন্য হতে পারে কিন্তু ভর কখনো শূন্য হবে না। এখানে সাধারণ তুলাযন্ত্র সম্পর্কে দিয়েছে। তুলাযন্ত্রে দুটো তুলাপাত্রে P1 P2, এই যে P1 আর P2, বাম দিকে তুলাপাত্রে কোনো বস্তু রেখে ডান দিকে তুলাপাত্রে প্রমাণ বটখারা চাপানো যায়, ঠিক আছে। এই যে ছবিটা। তারপর কে চাবি ঘুরিয়ে তুলাদণ্ড এবিকে ওপরে বা নিচে ওঠানো বা নামানো যায়। এই যে কে চাবি, এটা কে চাবি ঘুরিয়ে এবি দণ্ডকে ওপরে ওঠানো বা নামানো যায়। তুলাদণ্ডকে ওপরে তুললে তা আলম্বের সাপেক্ষে দুলতে থাকে এবং নিচে নামলে জিএইচ অবলম্বনে দুটো উপর স্থির থাকে। এই যে জিএইচ, ঠিক আছে, জিএইচ দুটো স্থির থাকে। আর যখন তুলাদণ্ডকে উপরে করা হয় তখন আলম্বের সাপেক্ষে দুলতে থাকে, এইভাবে দুদিকে দুলতে থাকে। আর যখন নিচে নামানো হয় তখন জিএইচ, এই যে জিএইচ অবলম্বনে স্থির থাকে, ঠিক আছে। তারপর বলেছি দুদিকের তুলাপাত্রের বস্তুর ভর ও বটখারার ভর সমান হলে তুলাদণ্ড অনুভূমিক অবস্থায় আসে। সমগ্র তুলাযন্ত্রটাকে একটা কাচের বাক্সে রাখা হয় যাতে তুলাপাত্রে ধুলোবালি না জমে যায় বা বাতাসে তুলাপাত্র দুটো নড়ে না যায়। ডি একটা ধাতুর তৈরি ফাঁপা থাম যার ভেতরে একটা দৃঢ় ধাতব দণ্ড প্রবেশ করানো থাকে। কাচের বাক্সের নিচে থাকা দুটো লেভিং স্ক্রু S1 আর S2, ঠিক আছে। এই যে S1 আর S2 লেভিং স্ক্রু, এর সাহায্যে ডিটাকে উলম্ব রাখা হয়। এই যে ডিটাকে উলম্ব রাখা হচ্ছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লেভিং স্ক্রু এবং এই যে ডি পয়েন্ট রয়েছে, এই ডি পয়েন্টটাকে উলম্বে রাখানো হয়েছে, ঠিক আছে। স্তম্ভটা উলম্ব আছে কিনা তা উলম্ব দড়ির ই সাহায্যে বোঝা যায়। এই যে ই রয়েছে, ই দড়ির সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে বস্তুটা উলম্বভাবে রাখা হয়েছে কিনা স্তম্ভটাকে, ঠিক আছে। তুলাদণ্ডের মাঝখানে নিচের দিকে একটা অ্যাগেট প্রিজম পি আড়াআড়িভাবে যুক্ত থাকে। এই যে পি প্রিজম আড়াআড়িভাবে যুক্ত রয়েছে, ঠিক আছে। এই যে আড়াআড়িভাবে পি প্রিজম যুক্ত রয়েছে। প্রিজমের ক্ষুরধার হলো তুলাযন্ত্রের আলম্ব, ক্ষুরধার হচ্ছে প্রিজমের আলম্ব, ঠিক আছে। প্রিজমের ক্ষুরধার হচ্ছে তুলাযন্ত্রের আলম্ব। তুলাদণ্ডের মাঝখানে একটা সূচক এফ যুক্ত থাকে। এই যে তুলাদণ্ডের একটা এফ সূচক রয়েছে, ঠিক আছে, এফ সূচক যুক্ত রয়েছে। সূচকের নিচে সূচালো প্রান্ত একটা অনুভূমিক স্কেলের ওপর দিয়ে যাতায়াত করে। তুলাদণ্ডের অনুভূমিক অবস্থায় সূচকের নিম্ন প্রান্ত স্কেলের জিরো দাগের ওপর স্থির থাকে, ঠিক আছে। তো এই যে এফ পয়েন্টটা রয়েছে এটা একটা সূচক, ঠিক আছে। এই সূচকটা জিরো দাগের ওপর স্থির থাকে, ঠিক আছে। স্কেলের নিম্ন প্রান্তে জিরো দাগের ওপর স্থির থাকে। তারপর রয়েছে ওজন বাক্স। বিভিন্ন মাপের প্রমাণ বাটখারা একটা কাঠের বাক্সে ছোট ছোট খোপে সাজানো থাকে। বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট যে সাধারণ তুলাযন্ত্রের বটখারাগুলির ভরের অনুপাত কত, 5:2:2:1, ঠিক আছে, রাখা হয় যাতে 1 কেজি থেকে 210 গ্রাম এবং 10 গ্রাম থেকে 990 মিলিগ্রাম ভর মাপার জন্য অন্য বটখারার দরকার না পড়ে। এইটা হচ্ছে ওজন বাক্স, ঠিক আছে। এই ওজন বাক্সের সাধারণ তুলাযন্ত্রের বটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1। তেমন সুবিধা দেওয়া আছে বিভিন্ন ধরনের, ঠিক
ঠিক আছে। যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তুলাদণ্ডের বহুটি দীর্ঘ হবে, 2 হচ্ছে তুলাদণ্ডটি হালকা হবে, 3 হচ্ছে সূচকটি লম্বা হবে, 4 হচ্ছে তুলাদণ্ডের ভরকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে। ঠিক আছে। এখানে পরিমাপের ত্রুটি দেওয়া আছে বিভিন্ন ভুল, কী কী হলে ভুল হতে পারে। ঠিক আছে। তো ভুলটা এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও দেখো যেমন কি বলছে, ভর পরিমাপের শুরুতে সূচকটি স্কেলের 0 দাগে না থাকলে পরবর্তী কোনো পাঠ পর্যবেক্ষণে ত্রুটি দেখা দিতে পারে। 0 দাগের মধ্যে রাখবে, তা 0 দাগের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, পরিমাপের জন্য সুবিধা। আর যদি না থাকে কিন্তু পরে যখন পর্যবেক্ষণ করাবে একটু ভুল ত্রুটি হতে পারে। সূচনের আন্দোলন থামার আগে পাঠ নিলে তাতে ত্রুটি থেকে যায়। ঠিক আছে। তো দেখবে কোনো বস্তু যখন ভর মাপা হয় তখন দেখবে আনব্যালেন্স হয় প্রথমে, মানে দুলতে থাকে। দোলার সময়কালে কিন্তু মাপ করার আমরা সুবিধা মনে করব না। ঠিক আছে, থামবে, তারপর সেই মাপটা ঠিক হবে। সেটাই বলেছি যে আন্দোলনের সময় ভুল ত্রুটি থেকে যায়, মানে মাপের যে সঠিক মাপটা সেটা নির্ণয় করতে পারি না। তারপর সূচকের অগ্রভাগ স্কেল যে দাগের ওপর স্থির থাকে সেটি সঠিকভাবে পর্যবেক্ষণ না করলে পরিমাপে ত্রুটি আসে। তো অগ্রভাগে স্কেলে যে দাগের উপর স্থির থাকে সেটি কিন্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে, যে দাগের উপর স্থির থাকে সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এখানে ভালো তুলাযন্ত্রের গুণাবলী দেওয়া আছে, যেমন তুলাযন্ত্রটি সুবিধি হবে, ভরের সামান্যতম পার্থক্য নির্দেশ করতে পারবে, তুলাযন্ত্রটি দৃঢ় হবে, তুলাযন্ত্রটি নির্ভুল হবে, অর্থাৎ উভয় তুলাপাত্রের সমপরিমাণ ভর চাপালে তুলাযন্ত্রটি অনুভূমিক হবে। তারপর 4 নম্বর পয়েন্টে তুলাযন্ত্রে সুস্থিত হবে, অর্থাৎ তুলাযন্ত্রটি দুলতে শুরু করলে তা যেন ক্ষণস্থায়ী হয়। ঠিক আছে। তারপর তুলাযন্ত্রের বাহু দুটোর দৈর্ঘ্য সমান হবে। এরপর রয়েছে মাপুনি চোঙ। তো মাপুনি চোঙ আমরা কোন কাজে ব্যবহার করা হয়, যেমন তরল পদার্থের মাপার জন্য বিশেষ করে আমরা মাপুনি চোঙ ইউজ করব। ঠিক আছে, এই যে মাপুনি চোঙের ছবি। তো আমরা যদি 1 গ্লাস জলকে মাপি, কীভাবে মাপবো? স্কেলের সাহায্যে মাপতে পারবো? স্কেলের সাহায্যে মাপতে পারবো না। ঠিক আছে, তাকে ওজন করেও মাপতে পারবো না। তাহলে যে তরল পদার্থ সেটাকে আমরা কিন্তু আয়তন হিসেবে মাপনি চোঙকে কাজে লাগিয়ে কিন্তু মাপতে পারি। ঠিক আছে, তরল পদার্থের আয়তন সহজ মাপার জন্য কাচের তৈরি সুষম প্রস্থ বিশিষ্ট চোঙাকার পাত্র ব্যবহার করা হয়। একে আয়তন মাপক চোঙ বা মাপিনি চোঙ বলে। এই যে মাপুনি চোঙের বাইরের গায়ে নিচ থেকে ওপরের দিকে সেন্টিমিটার কিউব এককে দাগ কাটা থাকে। ঠিক আছে, এই যে দেখো 10 থেকে 100 পর্যন্ত, এখানে দেখো 10 থেকে 100, এটা হচ্ছে জলের, এটা হচ্ছে পারদের। তো 100 মিলিগ্রাম, তো 100 ml মাপুনি চোঙে পরিমাপের একক হচ্ছে 1 ml থেকে 100 ml। ঠিক আছে, মানে মিলিলিটার। আর 10 মিলিলিটার মানে 10 ml মাপুনি চোঙের পরিমাপের সীমা হচ্ছে 0.1 ml থেকে 10 ml। ঠিক আছে, এখানে কিছু পরিমাপের ত্রুটি দেওয়া আছে। ঠিক আছে, তো কিছু পরিমাপের ত্রুটি, যেমন লম্বন ভুল এড়ানোর জন্য পাঠ নেওয়ার সময় পাঠবিন্দুর সঙ্গে চোখ লম্বভাবে রাখতে হবে। ঠিক আছে, যেসব তরল কাচকে ভেজায়, ঠিক আছে, যেমন জল চোঙের মধ্যে উপরিতল অবতল হয়, সেই ক্ষেত্রে অবতল তলের সবচেয়ে নিচের তলের পাঠ নিতে হয়। আবার যেসব তরল কাচকে ভেজায় না, যেমন পারদ, চোঙের মধ্যে ওই তরলের উপরিতল উত্তল হয়, এক্ষেত্রে উত্তল তলের সবচেয়ে ওপরের তলের পাঠ নিতে হয়, নতুবা আয়তন পরিমাপের ত্রুটি দেখা যায়। এই যে দেখো পারদের দেখো উত্তল তল, আর যে জলের সেটা কিন্তু অবতল তল হিসেবে নেওয়া হয়েছে। তো যেসব তরল, ঠিক আছে, চোঙকে ভেজায় তাদের কিন্তু অবতল তলের অংশটি নেওয়া হয়। এই যে যেমন জলের মাপের ক্ষেত্রে কিন্তু অবতল তলের অংশটি নেওয়া হয়েছে মাপের ক্ষেত্রে। আর পারদ কিন্তু চোঙকে ভেজায় না, মানে কাচকে ভেজায় না, তাহলে কিন্তু এর যে পরিমাপের উত্তল তল পাটটা নিতে হবে। সব থেকে শেষের যে উত্তল তলের অংশটা সেটা নিতে হবে। আর তরল মানে জলের ক্ষেত্রে কিন্তু যে সব থেকে পাঠের ওপরিভাগ শেষ পর্যন্ত তার কিন্তু যে সব থেকে নিচের অবতল অংশটা সেটা নিতে হবে, না হলে যে আয়তন পরিমাপের ত্রুটি দেখা যাবে। তারপর রয়েছে মাপুনি চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয়। ঠিক
ঠিক আছে। অসম আকৃতির বস্তুর আয়তনও নির্ণয় করা হয়। এই যে এখানে তার পরের পেজে আছে ছবিটা, এখানে আয়তন মাপন চোঙ নেওয়া হয়েছে এবং তার সঙ্গে 50 সেন্টিমিটার কিউব তরল পদার্থ বা জল নেওয়া হয়েছে। ঠিক আছে। কিভাবে আমরা অসম প্রকৃতির বস্তুর আয়তন মাপবো? এই তরলটা নেওয়া হয়েছে 50 সেন্টিমিটার কিউব। ঠিক আছে। তারপর এই 50 সেন্টিমিটার কিউবের সঙ্গে একটা অসম প্রকৃতির বস্তু জলে ডুবিয়ে দিলাম। ঠিক আছে, মোম লাগানো সুতোর সাহায্যে। তারপর কি দেখলাম, এক্সট্রা দেখো 20 সেন্টিমিটার বেড়ে গেছে সে। ঠিক আছে, 20 সেন্টিমিটার বেড়ে গিয়ে 70 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার কিউব বেড়ে গিয়ে 70 সেন্টিমিটার কিউব হলো। তাহলে এক্সট্রা যে 20 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এক্সট্রা যে 20 সেন্টিমিটার কিউব সেটা হচ্ছে অসম প্রকৃতির বস্তুর আয়তন। ঠিক আছে, এইভাবে মাপতে পারি। তো এই যে অসম প্রকৃতির বস্তুটার আয়তন, এটা 50 সেন্টিমিটার কিউবেই তো আমরা ডোবালাম। তারপর কি হলো, আয়তন আরও বেড়ে গেল, তরল পদার্থটা আরও কি হলো, 20 সেন্টিমিটার বাড়লো। এটারই আয়তন, এটা যতটা ডোবালাম তার আয়তনটা উপর দিকে নিশ্চয়ই যাবে তরল পদার্থটা, তাহলে বেড়ে কত হলো, 70 সেন্টিমিটার। তাহলে আমরা বস্তুর পরিমাপ করতে পারবো। এই বস্তুটির এক্সট্রা পরিমাপ হচ্ছে 20 সেন্টিমিটার কিউব। এইভাবে আমরা অসম প্রকৃতির বস্তু মাপতে পারবো। যে কোনো কাঠের টুকরো বা লোহার টুকরো, ঠিক আছে, এইভাবে আমরা মেপে নিতে পারবো। তারপর রয়েছে আয়তন মাপন চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়। তো এখানে দেখো দিয়েছে এক্সাম্পলটা, প্রথমে একটা খালি ও শুকনো মাপনী চোঙ নিয়ে কলের মুখে ধরো। এই যে শুকনো বা খালি মাপনী চোঙ এবং এর সঙ্গে স্টপ ওয়াচে সুইচ অন করো। ঠিক আছে, সুইচ অন করলাম। তারপর কিছুটা সময় ধরে জল জমার পর চোঙটাকে সরিয়ে নাও এবং চোঙটিকে সরানোর সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচটিকে সুইচ টিপে বন্ধ করে দাও। মাপনী চোঙের পার্ট দেখে জলের আয়তন ও স্টপ ওয়াচের পার্ট থেকে কতটা সময় ধরে জল নেওয়া হয়েছে তা পাওয়া যাবে। জল পড়ার হার বের করতে একক সময় কল থেকে কতটা জল বেরিয়েছে, অর্থাৎ মাপনী চোঙে কতটা জল সঞ্চিত হয়েছে তা বের করতে হবে। এভাবে আমরা করতে পারবো। টি সময় ধরে জল পড়ছে, ভি আয়তন, ঠিক আছে, জল পড়ার হার হচ্ছে V/T। এইভাবে বেশ কয়েকবার পরীক্ষাটা করে জল পড়ার হারের মানগুলো গড় করলে দুটি মান পাওয়া যাবে। জলের আয়তন সেন্টিমিটার কিউব এককে, সময় S এককে হলে জল পড়ার হারের একক হবে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এবং SI-তে হবে মিটার কিউব পার সেকেন্ড। তো এই মাপনীর সঙ্গে জল জমা করার আগে থেকে জল জমা হওয়ার পর্যন্ত কিন্তু স্টপ ওয়াচটিকে কী করতে হবে, সঙ্গে সঙ্গে অন করতে হবে এবং বন্ধ করতে হবে। ঠিক আছে, চোঙটিতে জল জমা করার আগে পর্যন্ত স্টপ ওয়াচটিকে অন করতে হবে এবং জল জমা বন্ধ করার সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচটিকে বন্ধ করতে হবে। ঠিক আছে, তারপর কতটা পরিমাণ জল জমা হলো এবং কত টাইমে জল জমা হলো সেটা আমরা নির্ণয় করতে পারবো। পরিমাপ চ্যাপ্টার আলোচনা করে আমরা কিছুটা ধারণা পেলাম। ঠিক আছে, তো অবশ্যই দেখবে। এরপর আমরা যে পরিমাপ চ্যাপ্টার অনুশীলনী, এই অনুশীলন থেকে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার দেখব। ঠিক আছে, তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে MCQতে, বিভাগ ক 1 নম্বর বলছে নিচের কোন রাশিটি একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত বল হবে। ঠিক আছে, বল জানি কি ভর ইন্টু ত্বরণ, তাহলে কি 3টি মৌলিক একক দ্বারা গঠিত। ঠিক আছে, বেগ তো দুটো, বেগ হবে সরণ বাই সময়, তাহলে দুটো, ত্বরণও হবে না। ঠিক আছে, দ্রুতিও হবে না, বল হবে। তো এই যে বল, ঠিক আছে, বল দেখো ভর দৈর্ঘ্য সময় 3টি মৌলিক একক দ্বারা গঠিত। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ হবে, তাহলে বল 3টি মৌলিক একক দ্বারা গঠিত। তারপরে ওজনের মাত্রীয় সংকেত আমরা কি জানি, mLT-2। ঠিক আছে, বলের মাত্রীয় সংকেত যা, ওজনের মাত্রীয় সংকেতেই তাই। ঠিক আছে, বল যা, ওজনও তাই হবে। তারপর 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হলো কার্য ও বল। ঠিক আছে, 3টি মৌলিক একক নিয়ে গঠিত এবং একটি স্কেলার রাশি, একটি ভেক্টর রাশি হবে। ঠিক আছে, দুটি একটা স্কেলার, বেগ একটা ভেক্টর রাশি, কার্য একটা স্কেলার, ত্বরণ একটা ভেক্টর রাশি, ক্ষমতা একটা স্কেলার, ত্বরণ একটা ভেক্টর রাশি, কার্য একটা স্কেলার, বল একটা ভেক্টর রাশি।
সবগুলোই কিন্তু একটা করে কার্য এবং একটা ভেক্টর আছে। এখানে বলেছে 3টি মৌলিক একক নিয়ে গঠিত। তো আমরা জানি কার্য এবং বল 3টি মৌলিক একক নিয়ে গঠিত। ঠিক আছে, দ্রুতি তো দুটো, একটা দ্রুতি হচ্ছে কি, তো দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বেগ হচ্ছে সরণ বাই সময়, তাহলে দুটি মৌলিক একক নিয়ে গঠিত। ঠিক আছে, ত্বরণও সেইখানে, তারপর যেমন এখানেও ত্বরণ, দুটি মৌলিক, তাহলে এটা হবে না। কার্য আর বল 3টি মৌলিক একক নিয়ে গঠিত, কার্যটি স্কেলার আর বল হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তারপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণত স্কেলের সাহায্যে নিচের কোণ দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়। এটা হবে 2.12 সেন্টিমিটার। ঠিক আছে, 2.12 সেন্টিমিটার, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ঠিক আছে, তাহলে 10 মিলিমিটার পর্যন্তই আমরা নিই 1 সেন্টিমিটার, তাহলে এখানে 2.12 সেন্টিমিটার কী করে হবে, 2.10 সেন্টিমিটার হলেও হতো। ঠিক আছে, 12 পর্যন্ত যাবেন না। এই যে পয়েন্টের পরে অক্ষরটা, এটা হচ্ছে মিলিমিটারের চিহ্ন। ঠিক আছে, 2.10 সেন্টিমিটারও হতো, 11 সেন্টিমিটারও হবে না, আর 12 সেন্টিমিটারও হবে না, 11 সেন্টিমিটারও হবে না, 12 সেন্টিমিটারও হবে না। 3.2 সেন্টিমিটার এটাও নেওয়া যাবে, 7.3 সেন্টিমিটার এটাও নেওয়া যাবে, 3.2 সেন্টিমিটারও নেওয়া যাবে, 7.3 সেন্টিমিটারও নেওয়া যাবে, 4.2 সেন্টিমিটারও নেওয়া যাবে, 1 থেকে 10 মিলিমিটার পর্যন্ত নেওয়া যাবে। এরপর রয়েছে 1 ন্যানোমিটার সমান কত মিটার, 10⁻⁻9 মিটার। এই যে 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁻9 মিটার। তারপর বলছে কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই, তো এটা হবে দ্বিতীয় বেগ, দ্বিতীয় বেগ একই কিন্তু LT-1, LT-1, এই যে বেগের মাত্রীয় সংকেত LT-1। তারপর অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে মাপনী চোঙের সাহায্যে কিন্তু আমরা অনিয়মিত কাঠের ব্লক বা যে কোনো পাথরের টুকরো, লোহার টুকরো আয়তন নির্ণয় করতে পারবো। এই যেখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম, তরল পদার্থটি ছিল 50 সেন্টিমিটার কিউব, তারপর একটা যে কোনো বস্তু বা পাথরের টুকরো কিংবা কাঠের ব্লক যে কোনো যদি আমরা জলে ডুবিয়ে দিই, তার যে আয়তনটা সেটা কিন্তু বেড়ে গিয়ে 70 সেন্টিমিটার কিউব হয়ে গেছে। ঠিক আছে, তো সেটাই আর কি, এইভাবে আমরা মাপনী চোঙের সাহায্যে মাপতে পারবো। এসআইতে তাপমাত্রার একক কেলভিন। ঠিক আছে, আমরা যে 7টি মৌলিক একক দেখলাম সেখানে দেখেছি এসআইতে তাপমাত্রার একক রয়েছে কেলভিন। তারপর 9 নম্বর পয়েন্টে রয়েছে 4 ডিগ্রি 9 নম্বর পয়েন্টে রয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর কত, 5 গ্রাম হবে। এই যে তারপর রয়েছে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহার করা হয়, AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তারপর তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, একটু আগেই পড়লাম। তারপর বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সুবিধাজনক একক, আর্মস্ট্রং। এরপর রয়েছে একটি বাক্যে উত্তর দাও, শর্ট কোয়েশ্চেন অ্যান্সার। 1 নম্বরে আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক, তো আমরা একটু আগে আলোচনা করলাম এবং দেখলাম যে আলোকবর্ষ একটা মৌলিক বা প্রাথমিক একক। তড়িৎ প্রবাহ মাত্রা কী রাশি, তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি, এর মান আছে কিন্তু দিক নেই। একক কাকে বলে, ভৌত রাশির পরিমাণের পরিমাপকে একক বলবো। এসআইতে ক্ষেত্রফলের একক, এসআইতে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর যদি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে হবে সেন্টিমিটার স্কোয়ার। তারপর কিলোগ্রাম পার মিটার কিউব কোন ভৌত রাশির একক, ঘনত্ব হবে, এটা ঘনত্বের এসআই একক। আর যদি বলতো সিজিএস একক তখন কী হতো, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে যেহেতু এসআই একক দিয়েছে কিলোগ্রাম পার মিটার কিউব, এটা হবে ঘনত্ব। তারপর রয়েছে সাধারণ স্কেলের ক্ষুদ্রতম কত দৈর্ঘ্যর পরিমাপ করা যায়, 1 মিলিমিটার। ঠিক আছে, একটা সাধারণ স্কেলের শেষ যে পরিমাপ সেটা 1 মিলিমিটার থেকে স্টার্ট হবে সর্বনিম্ন। তারপর একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। আপেক্ষিক গুরুত্ব বিকৃতি অনেক ধরনের আছে, যেমন পারমাণবিক গুরুত্ব, তারপর যেমন আছে দ্রাব্যতা, এই সকলগুলো কিন্তু এককবিহীন রাশি। তারপর এসআইতে মূল একক কটি, 7টি আমরা দেখলাম, 7টি হচ্ছে এসআইতে মৌলিক একক। ঘনত্বের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো,
সিজিএস একক হচ্ছে ছোট একক, এসআই একক হচ্ছে বড় একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়ের একক হচ্ছে কি সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়ের কি একক হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। ভৌত রাশির মাত্রা কাকে বলে সংজ্ঞাটা প্রথমেই আছে, প্রথম পেজেই আছে। তো ভৌত রাশির মাত্রা কাকে বলে তো এই সংজ্ঞাটা হবে ভৌত রাশির মাত্রা কাকে বলে। কত নম্বর? পেজ নম্বর 6। পেজ নম্বর 6 আছে পরিমাপ চ্যাপ্টার। দৌড় প্রতিযোগিতায় কীরূপ ঘড়ি ব্যবহার করা হবে? স্টপ ওয়াচ, বিশেষ করে স্পেশালি স্টপ ওয়াচ ব্যবহার করা হবে। সাধারণ তুলাযন্ত্রের ভটকরাগুলির ভরের অনুপাত কত? আমরা দেখলাম যে 5:2:2:1 এমসিকিউতে ছিল। বলেছি স্তম্ভ মেলাও, কল থেকে জল পড়ার হার নির্ণয়, এটা হচ্ছে আয়তন মাপক চোঙ ও স্টপ ওয়াচ। তারপর অনিয়মিত আকারের বস্তু আয়তন নির্ণয়, সেটা হচ্ছে আয়তন মাপক চোঙ। তারপর 3 নম্বর হচ্ছে অসম প্রকৃতির পাতের ক্ষেত্রফল নির্ণয়, সেটা হচ্ছে স্কেল ও সুতা। এবং বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়, গ্রাফ পেপার। এবার শূন্যস্থান পূরণ দেওয়া আছে। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে যদি এসআইতে দিত তাহলে হতো কিলোগ্রাম পার মিটার কিউব। ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঠিক আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় আর আয়তন কম হয়, এটা হচ্ছে ব্যতিক্রম। তারপর 1 আলোকবর্ষ ইকুয়াল টু কত কিলোমিটার? 9.46 × 10⁻12। তারপর 4 নম্বর হচ্ছে আয়তনের একক হলো সেন্টিমিটার কিউব ও মিটার কিউব। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার কিউব, এসআই পদ্ধতিতে মিটার কিউব। তারপর কোণ হলো একটি ড্যাশ ভৌত রাশি, মাত্রাহীন ভৌত রাশি। তারপর এসআইতে মৌলিক এককের সংখ্যা 7টি আমরা জানি। লিটারের সংজ্ঞা ড্যাশ ড্যাশ ডিগ্রি উষ্ণতা উল্লেখ থাকে, 277 কেলভিন। লিটারের সংজ্ঞায় 277 কেলভিন থাকে আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যা 277 কেলভিন একই। সেলসিয়াস স্কেলে সেটা 4 ডিগ্রি আর কেলভিন স্কেলে সেটা 277 কেলভিন। পারসেক হলো ড্যাশ পরিমাপের একক দৈর্ঘ্য। দৈর্ঘ্যের সবচেয়ে বৃহত্তম একক হচ্ছে পারসেক। তারপর রয়েছে মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয়। সত্য এটা, মূল একক স্বাধীন, কোনো এককের উপর নির্ভরশীল নয়। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশির একক আছে। মিথ্যা, প্রতিটি ভৌত রাশির একক নেই। যেমন পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, দ্রাবতা, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো একক নেই। ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, এটা সত্য হবে। ভরবেগের 3টি মূল একক থাকে। তারপর সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, এটাও সত্য। আমরা জানি সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। মাত্রাহীন রাশি মাত্রই, সেটি এককবিহীন রাশি, মিথ্যা। মাত্রাহীন রাশি কিছু আছে যেগুলো কিন্তু একক আছে। কোণ, ঘনকোণ এগুলো কিন্তু এককযুক্ত রাশি, কিন্তু এদের মাত্রা নেই, তাহলে এটা মিথ্যা হবে। মাত্রা আছে এবং এককবিহীন রাশি হতে পারে না, এককও আছে কোনো কোনো ভৌত রাশি, যেমন কোণ, ঘনকোণ। তারপর অণু পরমাণুর ভর পরিমাপ করা হয় ইউ এককে, এটা সত্য। হ্যাঁ, ইউ এককেই মাপা হয়। এমইউ যেটা আমরা দেখেছি, অ্যাটমিক মাস ইউনিট। তারপর 7 নম্বর হচ্ছে মাইক্রন এককে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপ করা হয় না। মাইক্রন এককে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপা হয় না। অণুবীক্ষণিক বস্তুর পরিমাপ করা হয়। তারপর আপেক্ষিক গুরুত্ব এককযুক্ত রাশি, মিথ্যা। আপেক্ষিকযুক্ত এককবিহীন রাশি। আজকে পরিমাপ চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করলাম। অবশ্যই ভিডিওগুলো দেখবে যারা ক্লাস 9-এ পড়ো এবং যারা এনএম, জিএনএম এক্সাম দিচ্ছ এবং বিএসসি নার্সিং এবং এর পাশে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম যেমন কেপি, ডাব্লিউবিপি এই সকল এক্সামগুলো দিচ্ছ। তারপর যেমন এনটিপিসি, রেলওয়ে, ক্লার্কশিপ এই এক্সামগুলো যারা দিচ্ছ তারাও কিন্তু দেখতে পারো, কাজে লাগবে, অবশ্যই কিন্তু দেখবে। আর পরের ভিডিওতে বিভিন্ন ভৌত রাশির একক এবং মাত্রা আলোচনা করব। এই যে বিভিন্ন ভৌত রাশি রয়েছে, ঠিক আছে, এখানে কিছু ভৌত রাশি দেওয়া আছে, আরও আছে ভৌত রাশি, সেগুলো সম্পর্কেও আলোচনা করব, তাদের মাত্রা এবং একক সম্পর্কে।